সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। চলমান রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে কথা বলতে চাই। চারজন অতিথি এরই মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এরপর রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, গবেষক, কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক। আমার বাঁদিকে রয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব, জাতীয় পার্টি। সবশেষ রয়েছেন শামসুল আলম লিটন, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও শিক্ষাবিদ। আপনার চারজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই ব্যারিস্টার রুমিন ফারহানা আপনাকে দিয়ে। একটা আলোচিত বিষয়, খায়রুল হক, এবিএম খায়রুল হক, একজন সমালোচিত ব্যক্তি। অবশেষে তিনি গ্রেফতার হলেন। অনেক 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 অভিযোগ তার বিরুদ্ধে বিগত দিন আপনারা করেছেন, রাজনৈতিক দলগুলো করেছে, সাধারণ মানুষেরও একটা বিরক্তির কারণ এই খায়রুল হক। তার এই গ্রেফতারের মধ্য দিয়ে আসলে কোন দিকে মানে মানুষের আশা আকাঙ্ক্ষা কিংবা বার্তাটা কি যাচ্ছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে, গত 15 সাল থেকে 14 সালের ইলেকশন স্পেশালি, সেখান থেকে শুরু করে 24 পর্যন্ত আওয়ামী লীগের মনস্টার হয়ে ওঠার পেছন থেকে বিহাইন্ড দ্য সিন যিনি কাজ করেছেন তিনি হচ্ছেন এবিএম খায়রুল হক। ওনার একটি রায় যেটি একই সঙ্গে ইন্ডিকেট করে যে একজন স্বৈরশাসক, উঠতি স্বৈরশাসক বিচার বিভাগকে কিভাবে ব্যবহার করে, এবং এটি একই সঙ্গে এটাও ইঙ্গিত করে বিচার বিভাগ কি করে নিজেকে ব্যবহৃত হতে দেয় একজন উঠতি স্বৈরশাসক দ্বারা। দুটারই একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে এবিএম খায়রুল হকের একটি রায় তত্ত্বাবধায়ক সরকার বাতিলের। ওনার এই রায়টি দেওয়ার সময় উনি ফ্রেন্ডস অফ কোর্ট বা অ্যামিকাস কিউরিদের ডেকেছিলেন। 8 জন বোধহয় ছিল অ্যামিকাস কিউরি, তার মধ্যে 7 জনই তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত দেন। কেবলমাত্র একজন কিংস কাউন্সিল আজমালুল হক কিউসি, তো উনি শুধুমাত্র বলেন যেটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং সে কারণে তত্ত্বাবধায়ক সরকার রাখা যাবে না। উনি ওপেন কোর্টে যে রায়টা দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক, সেখানে তিনি বলেন যে যেহেতু জনগণের আশা আকাঙ্ক্ষা নিরাপত্তাই রাষ্ট্রের সবচেয়ে বড় মানে কনসিডারেশনের বিষয় হওয়া উচিত, সে কারণে তিনি মনে করেন যে আগামী দুটো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের দ্বারা হতে পারে। কিন্তু তারপরে তিনি অবসরে যান এবং অবসর থেকে যেই পূর্ণাঙ্গ রায়টি তিনি প্রকাশ করেন, সেইখানে তিনি অবজারভেশনে এই লাইন দুটো ঢুকিয়ে দেন এবং আরেক দুটো শব্দ ঢোকান যেটি তিনি ওপেন কোর্টে বলেন না, সেটা হচ্ছে পার্লামেন্ট চাইলে। সো এই যে আওয়ামী লীগ গত 10 বছর মানে 14 সালের নির্বাচন থেকে শুরু করে 24 পর্যন্ত ধারাবাহিকভাবে বলে গেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালত বাতিল করেছে, আদালত বাতিল করেছে, আদালত বাতিল করেছে, এই সুযোগটা এবিএম খায়রুল হক তৈরি করে দিয়েছিলেন। এবং সেই যে সূচনা হলো বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করা, বিচারকদের শপথবদ্ধ রাজনীতিবিদ হয়ে ওঠা, সেইটার বীজ বপন হয়েছে বা সেইটাকে একেবারে ভীষণ রকম বিচার বিভাগকে পলিটিসাইজ করে তোলা যেটাকে বলে, সেইটা আওয়ামী লীগের আমলে বিশেষ করে এই গত 10 বছর সেটি আমরা পাকাপোক্তভাবে হতে দেখেছি। সো ওনাকে যে আজকে গ্রেফতার করা হলো, আমি জানি না ওনার বিরুদ্ধে কি কোনো মামলা দায়ের হয়েছে কিনা আদৌ। আচ্ছা, মামলা হয়েছে। তো অনেকেই প্রশ্ন করছেন যে এটি 10 মাস পরে কেন? এটি তো আরো অনেক আগেই হওয়ার কথা ছিল, তাই না? এটা কি ইস্যু? এখন ইস্যুগুলি আছে তো অনেকগুলো ইস্যু, এরকম একটা ইস্যুর বিষয় নাকি? এরকম সন্দেহ অনেকেই করছেন যে হঠাৎ এই সময় কেন। আপনি জানেন যে মাইলস্টোনের যে ভয়াবহ ঘটনা, তার পরপরই আমাদের উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখা 9 ঘন্টার মতো, পরের দিন সচিবালয়ে হামলা করা এবং প্রধান উপদেষ্টা তার নিজের পছন্দ মতো প্রথম সারির 4টি দলের সঙ্গে বৈঠক করা। এবং কারণ আমি পছন্দ মতো বলছি এই কারণে যে এখানে সকলেই একমত হবেন যে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বাংলাদেশে এখন বিএনপি। এমনকি আমার জাতীয় পার্টির যে ভাই এখানে উপস্থিত আছেন তিনিও স্বীকার করবেন যে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এখন বিএনপি। কিন্তু সেকেন্ড লার্জেস্ট জামাত যদি আমরা ধরেও নেই, থার্ড অ্যান্ড ফোর্থ কিভাবে প্রধান উপদেষ্টা নির্ধারণ করলে সেটা কিন্তু আমরা এখনো জানি না। তো এই নানান অঘটনের মধ্যে দিয়ে যখন বাংলাদেশ যাচ্ছে, তখনই আমরা দেখলাম এবিএম খায়রুল হককে গ্রেফতার করা হলো। সো এই গ্রেফতার অনেক আগেই হওয়া উচিত ছিল এবং শুধু তো এবিএম খায়রুল হক নন, পুরো বিচার বিভাগকে 15 বছরে ধীরে ধীরে পুরোপুরি একটি দলের অঙ্গ সংগঠনের মতন করে ফেলা হয়েছে। সেখান থেকে বের হয়ে আসার প্রক্রিয়া যত তাড়াতাড়ি শুরু হয়
ততই মঙ্গল হবে। জি, আরেকজন আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, শুরুতে আপনাকে অভিনন্দন জানাই। আমার এই শোতে আপনি মহাসচিব হিসেবে এই প্রথম আসলেন, আপনাকে অভিনন্দন জানাই। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি আইন অঙ্গন নিয়ে শুরুতে আপনার সাথে কথা বলতে চাই। এই যে এবিএম খায়রুল হকের কথা হচ্ছিল, আসলে এই থেকে কি আমাদের যারা বিচারক রয়েছে তারা কি শিক্ষা নেবে কিনা বা শিক্ষা নেয় কিনা? দেখুন, আসলে যখন হাই পলিটিক্যাল ইস্যু আসবে, সুপ্রিম কোর্টের জেনুইনলি বলা উচিত এগুলো পলিটিক্যাল ইস্যু, পলিটিক্যাল পার্টিরা সেটেল করবে, আমরা এগুলোতে ইনভলভ হব না, এটাই বলা উচিত। অথবা বলে দিতে পারি ডক্টরিন অফ পলিটিক্যাল কোশ্চেন আছে। খুব দুঃখজনক বিষয়, বঙ্গবন্ধুর হত্যা মামলাও অনেক কোর্ট রিফিউজ করেছিল যে পলিটিক্যাল কোশ্চেন, এখানে আমি হত্যা মামলার হিয়ারিং করব না। পরে একজন বিএনপির সময় বারের সেক্রেটারি ছিলেন জাস্টিস ফজলুল করিম, উনি বঙ্গবন্ধু হত্যা মামলাটা শুনেছিলেন। তাকে আবার 4 বার সুপারসিড করা হয়েছিল। উনি অত্যন্ত ভালো জাজ ছিলেন, কিন্তু 4 বার আওয়ামী লীগের আমলে সুপারসিড করে 5 বারের বার গিয়ে উনি চিফ জাস্টিস হন। তো বাংলাদেশের একটা প্রবলেম হচ্ছে, একটা রায় তো আর বন্দুকের গুলি না, বা রামদা দিয়ে কোপ না, অথবা একটা হত্যার আদেশ না। একটা রায় অবশ্যই ইমপ্লিকেশনসটা হাই পলিটিক্যাল, এবং আমি সবসময় বলবো পলিটিক্যাল কোশ্চেনে জুডিশিয়ারি ইনভলভ না হওয়াই ভালো। দ্যাট ক্রিয়েট এ সিচুয়েশন কল জুডিশিয়ালাইজেশন অফ পলিটিক্স অর পলিটিসাইজেশন অফ জুডিশিয়ারি। কিন্তু এই রায়ে কিন্তু 4 জন বিচারপতি ছিল এই কেয়ারটেকারের বিলোপের পক্ষে, আর 3 জন বিচারপতি ছিলেন জাস্টিস ওয়াব মিয়া অ্যান্ড আদার্স, তারা ছিলেন কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যাজ ইট ইজ রেখে দেওয়ার পক্ষে। এই মামলার প্রথম লয়ার ছিলেন দিকপাল আইনজীবী এম আই ফারুকি সাহেব। উনি মামলাটা প্রথম লয়ার ছিলেন, পরে অসুস্থ হওয়ার কারণে হয়তোবা কিউসি সাহেব আসেন। এম আই ফারুকি সাহেবও কিন্তু আমিপন্থী আইনজীবী হিসেবে পরিচিত না, উনি অরিজিনালি বিহারি রুটস, এবং উনি খুবই ভালো লয়ার, কনস্টিটিউশন অনেক পিআইএল কেস উনি করেছেন। এই রায়ের মধ্যে যারা অ্যামিকাস কিউরি ছিলেন তারা অনেকেই বলেছেন দেশের প্রয়োজনে ক্যাটার গভর্নমেন্ট থাকতে হবে, তবে এটা নেসেসারি এভিল, নেসেসারি ডেভিল, এটা দিয়ে জুডিশিয়ারি নষ্ট হচ্ছে, এটা দিয়ে সব কিছুই নেগেটিভ বলছে, তবে দেশের প্রয়োজনে থাকতে হবে। সো ওই জাজমেন্টটা অবশ্যই একটা মিশ্র প্রক্রিয়ার জাজমেন্ট। সেখানে 3-3-6 হতো, এবিএম খায়রুল হকের কারণে 4-3 হয়ে গেছে, এটাই হলো ব্যাপার। এখন আসেন, আমি নিজেও ওই সময় টকশোতে সুস্পষ্টভাবে রায়ের বিরুদ্ধে কথা বলেছিলাম, সুস্পষ্টভাবে, আর বলেছিলেন যে পরবর্তী 2টো ইলেকশন হতে পারবে অন দ্য বেসিস অফ স্যালাস পপুলাস সুপ্রিমালেক্স। এখন চিফ জাস্টিস তার পক্ষে আসলে গভর্নমেন্টের বাইরে স্বতন্ত্র অবস্থান নেওয়া সম্ভব কিনা। রিসেন্ট টাইমে আমরা একটা এক্সাম্পল দেখেছি, এসকে সিনহা সাহেব, উনি একটা বিষয়ে গভর্নমেন্টের সাথে শক্ত অবস্থান নিয়েছিলেন, সেটাও কোন বিষয়ে? নিজেদের ইমপিচমেন্টের বিষয়ে, দেশ বা অন্য কোনো বিষয়ে না। কিন্তু এখন চিফ জাস্টিস থেকে জাস্টিসদের নিয়োগ দেয় সরকার, বেঞ্চ দেয় চিফ জাস্টিস, সেখানে একটা সরকার ইনফ্লুয়েন্স থাকে, তখনও ছিল, এখনও আছে, আমি এখনও আছে বলছি। এবং কে অ্যাপিলেট ডিভিশনে যাবে এটাও সরকার নির্ধারণ করে, প্র্যাকটিক্যালি প্রাইম মিনিস্টার। অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার পরে কে চিফ জাস্টিস হবে এটাও প্রাইম মিনিস্টার ঠিক করে। এতগুলো ইনফ্লুয়েন্স যখন সরকারের থাকে, তখন আসলে আপনি কিভাবে নিরপেক্ষ জাজমেন্ট দিতে পারবেন? আর এই জাজমেন্টটা তো এমন না যে রায় খায়রুল হক সাহেব একাই লিখেছে, অন্যরাও লিখেছে। আরেকটা জিনিস আছে, ওনার সম্পর্কে একটা বলা হয় যে 29 লক্ষ টাকা নিয়েছেন, প্রাইম মিনিস্টার অফিস থেকে গ্র্যান্ট নিয়েছেন। এটা নেওয়া উচিত না অবশ্যই, তবে ওনার এটা সততারই প্রতিভূ যে উনি আসলে ঘুষ খাননি, টাকা নেন নেই, দুর্নীতি করেন নেই। তো ওনার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর অনুদান প্রয়োজন হয়েছে, অনেকেরই তো প্রয়োজন হয় না, অনেক সচিবের তো কয়েক হাজার কোটি টাকা থাকে। তো ওই দিক থেকে চিন্তা করলে আমি মনে করি যে তাকে ওই রায়ের জন্য অ্যারেস্ট করা এটা খুব একটা আমি যুক্তিসঙ্গত কারণ বলি না। আর যিনি চিফ জাস্টিস হয়েছেন অতীতে অনেক নিদর্শন আছে, জাস্টিস মুনির যখন পাকিস্তানের আর্মিরা টেক ওভার করলো উনি জাস্টিফাই করেছে, 1951-এ করেছে, 54-এ করেছে, মৌলভী তমজুদ্দিন মামলায় করেছে, স্টেট ফোর্সের 10-এ করেছে, জিয়াউর রহমানের আমলে ডক্টর FKM মুনিম চিফ জাস্টিস, উনি মার্শাল লকে আপিল করেছে টোটালি। এবং উনি তো পিএইচডি করা লোক ছিলেন, FKM মুনিম ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে পিএইচডি, একটা বইও আছে লিগাল অ্যাসপেক্ট অফ মার্শাল ল, আমরা মার্শাল লর উপর পিএইচডি ছিল। তো বেসিক্যালি কোন চিফ জাস্টিস আসলে নিজে স্বতন্ত্রভাবে কাজ করতে পেরেছে বাংলাদেশে? একটা যদি মিডিয়া সঠিকভাবে কাজ না করে, পলিটিক্যাল পার্টিগুলো কম্পিটিটিভ না থাকে, পলিটিক্যাল পার্টিগুলো যদি ন্যাচারালি অর্গ্যানিক্যালি কম্পিটিটিভভাবে ভোটে অংশগ্রহণ করতে না পারে, অনলি জুডিশিয়ারি 1, 2, 5 মিলে কোনো পরিবর্তন করতে পারবে না। তারা কাদামাটির মতো ওই কাদামাটির ফ্রেমেই চলে যাবে, যেটা দুঃখজনক, এবং সেটা যে তখন হয়েছে সেটা এখনও হচ্ছে। জি, ডক্টর জাহিদুর রহমান, একই বিষয়ে জানতে চান, শুধু তো আপনার তত্ত্বাবধায়ক বিষয়টি না, আমরা আরও অন্যান্য বেশ কিছু বিষয় তো তার আছে, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক নন বলে তিনি রায় দিয়েছিলেন,
এবং একাধিক বিচারপতির শপথ না পড়ানো, আগাম জামিনের বেশ কিছু এখতিয়ার কেড়ে নেওয়া, বেগম খালেদাদের ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের বিষয়ে বেশ কিছু বিতর্কিত বিষয় আছে। এখন আমার প্রশ্নটা সেই জায়গায় না, প্রশ্নটা হচ্ছে যে শিক্ষা নেবে কিনা এবং বর্তমানে যারা রয়েছে তারাও কি এই শঙ্কার পরিণতি থেকে অনেক বিষয় সিদ্ধান্ত নিতে ন্যায়ের পক্ষে, নিষ্ঠার পক্ষে আসলে দোলাচলে থাকবে কিনা? ধন্যবাদ। আসলে কোনো বিচারপতি যদি কখনো ন্যায়ের পক্ষে সিদ্ধান্ত নেনও, তিনি তারপরও বিপদে পড়তে পারেন। কারণ হচ্ছে পরবর্তী যে সরকারটা আসবে সেটা যদি সেই ন্যায়ের সিদ্ধান্তটাও যদি তার বিপক্ষে যায়, সে মানে প্রধান বিচারপতি, বাংলাদেশের সিটিং প্রধান বিচারপতিকে এস.কে সিনহাকে যা করা হয়েছে, এই নজিরগুলো তো আছে। ইনফ্যাক্ট শেখ হাসিনা এটা ডেলিবারেটলি করেছেন সবাইকে এই মেসেজ দেওয়ার জন্য, দেখো আমি কিন্তু প্রধান বিচারপতিকে খেয়ে ফেলতে পারি। খুব সোজা সাপটা কথা, যাতে অন্যরা ওই মেসেজটা পেয়ে যায়। কারণ টেকনিক্যালি এখন পর্যন্ত আপার জুডিশিয়ারি বা আমাদের সুপ্রিম কোর্ট পূর্ণাঙ্গ স্বাধীন। এর মধ্যে কিছু প্রবলেম আছে, পাটোয়ারি ভাই যেটা বললেন, তারপর প্রমোশন, তিনি আপিল বিভাগে যাবেন কিনা, চিফ জাস্টিস সংবিধান অনুযায়ী আসলে প্রধানমন্ত্রীর এখতিয়ার না, কিন্তু বাংলাদেশে আসলে রাষ্ট্রপতির এটা একদম সোল এখতিয়ারের মধ্যে একটা হচ্ছে এটা, এবং এটা একটাই আসলে, কারণ প্রধানমন্ত্রী আদতে তার হাতে না, ওইটা ভোটে যেটা হবে। তো এটা তার হওয়ার কথা থাকলেও বাংলাদেশে এমন রাষ্ট্রপতিকে বসানো হয় যিনি আসলে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করা ছাড়া চিফ জাস্টিস নিয়োগ করে না। সবই ঠিক আছে, কিন্তু যে কথাটা আপনি বলছেন যে এটা আসলে শঙ্কার জায়গা থেকেই যাবে, এটা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এখানে একটা কথা একটু বলা জরুরি, আমি ঠিক জানি না এটা লিগাল অ্যাসপেক্ট কি হবে। বিশেষ করে উনি তো রায় পরিবর্তন করেছেন, মানে শর্ট ভার্ডিক্টে। আমি বলি এই কথাটা, এটা নিয়ে আমরা একটু স্পষ্ট থাকা দরকার। উনি বলেছেন যে ত্রয়োদশ সংশোধনীর ভিত্তিতেই আরো দুটো হতে পারে, ওটার জন্য সংসদ নেই, ত্রয়োদশ সংশোধনীর ভিত্তিতে। তবে ওই শর্ট ভার্ডিক্টে তিনি লিখে দিয়েছিলেন, যেহেতু জুডিশিয়ারির প্রশ্ন আছে, যে জুডিশিয়ারিকে এর বাইরে রাখা উচিত হবে, কারণ এটা দিয়ে জুডিশিয়ারির প্রবলেম হচ্ছে। যদিও ত্রয়োদশ সংশোধনীতে জুডিশিয়ারি লেখা ছিল। আচ্ছা, পরে কিন্তু তিনি এই জিনিসটা পরিবর্তন করলেন। অবশ্য পরিবর্তনের জন্য শেখ হাসিনা অপেক্ষাও করেন নাই, শেখ হাসিনা পূর্ণাঙ্গ রায়ের আগেই 15th অ্যামেন্ডমেন্ট করে ফেলেছেন। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো, এই বিচারিক ক্ষেত্রে তিনি যে সিদ্ধান্তটা যেভাবে ম্যানিপুলেট করলেন, সেটাকেও লিগালি ডিল করা উচিত। এটাতে তার কি দাঁড়িয়ে আছে, মানে তার শাস্তি কি হবে বা এটার জন্য কি করা যেতে পারে আমি রিয়ালি জানি না, সেটা আসলে আমাদের বিবেচনায় আনা দরকার আছে। কিন্তু আমরা যদি পলিটিক্যালি কথাগুলো বলতে চাই, উনি পারুক না পারুক, কিন্তু দিনের শেষে তিনি ওই চেয়ারে আছেন। তো এখন আমরা যদি বলি সিএসি নুরুল হুদা কি করতে পারতেন, তিনি শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে কি জানে মরে যাবেন নাকি, সবাইকে মেরে ফেলছে, এটা করছে সেটা করছে, সেগুলো আমরা তো সিএসসি 18 সালের যে রাতের ভোট হলো তার জন্য কি তাকে ছাড় দেব? আপনি যদি না পারেন আপনি চেয়ারে যাবেন না, ইটস দ্যাটস প্লেন অ্যান্ড সিম্পল। আপনি ওই চেয়ারে যাবেন না, আপনি গেছেন, আপনাকে পারতে আমরা দেখতে চাই। আপনি শপথ নিয়েছেন এবং আপনি আমাদের টাকায় প্রতিপালিত হয়েছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি 29 লাখ না কত লাখ টাকা দিয়ে চিকিৎসায় গেছেন, ওটা আসলে হাসিনার টাকা না, ওটা আমাদের টাকা। আরেকটা কথা একটু জরুরি, করাপশন শুধু ফিনান্সিয়াল করাপশন না, মানে আমি কেউ একজন 1000 কোটি টাকা বা 10,000 কোটি টাকা খাওয়া অনেক কম অপরাধ খায়রুল হক যে অপরাধ করেছেন তার তুলনায়। আমি সিরিয়াসলি মনে করি যদি যথেষ্ট সময় থাকে, শেখ হাসিনা এইভাবে নির্বাচনী ব্যবস্থা ম্যানিপুলেট করার মাধ্যমে এই দেশে যেখানে যেখানে ক্ষতি করেছে, যতটুকু ক্ষতি করেছে, সেটার আনবিলিভেবল একটা ইম্প্যাক্ট আছে। এমনকি শেখ হাসিনা যাওয়ার পর আমাদের ফাইট ব্যাক করা উইল রিয়েলি বি ভেরি টাফ। আমরা পেরে উঠবো না। উনি যে পরিমাণ ক্ষত তৈরি করে গেছেন আমাদের ইনস্টিটিউটগুলোর মধ্যে, মানুষের মধ্যে, সমাজের মধ্যে, এটার মাসুল বিশাল। সো উনি যদি কয়েক টাকা না খেয়ে থাকেন, তার জন্য খায়রুল হককে আমি সৎ এই কথাটা বলতেই প্রস্তুত না। আমাদের সমাজে কিন্তু করাপশনের একটা ভুল ডেফিনেশন অনেক ক্ষেত্রে আছে। করাপশন কিন্তু ডাজন্ট নেসেসারিলি মিন ফিনান্সিয়াল করাপশন, এটাকে আলাদাভাবে আমরা ঠিক করি যেটা ফিনান্সিয়াল করাপশন। উনি যা করে গেছেন এটা বিভৎসতম একটা করাপশন। কেউ কেউ বলতে পারেন বিচারক হিসাবে তিনি এটা করতেই পারেন, বলতে পারেন এটা, কারণ হলো তার ওই এখতিয়ার আছে, তাকে আমরা চেয়ারে বসিয়েছি। পৃথিবীতে যে কোনো বিষয়ের তো ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনস হয়, আই অ্যাগ্রি। পাটোয়ারি ভাই যেটা বলেছেন, উনি ছাড়া তো আরও 3 জনও তার পক্ষেই ছিল, 3-3 ভাগ হয়ে গিয়েছিল। তো কি হয়, রিডিং বিটুইন লাইন্স। আমরা খায়রুল হকের যে আপনি আরও কিছু উদাহরণ দিলেন, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তাতে আপনি বুঝতে পারেন উনি আসলে আওয়ামী লীগের একজন লাঠিয়াল হিসেবেই কাজ করেছেন। নামটাম শুনি উনি ভালো জাজ ছিলেন ইত্যাদি ইত্যাদি। আমার মনে পড়ে ব্যারিস্টার রফিকুল হক একসময় ওনার খুব প্রশংসা করতে টিভিতে দেখেছি। তাতে কিছু আসে যায় না। হোয়াট ই ডিড, শেখ হাসিনা যে মানুষগুলোকে তার সাথে নিয়ে এই দেশটাকে ধ্বংস করেছেন, তার প্রধান সহযোগী হিসেবে লিগালি কি করা যেতে পারে আমার মনে হয়, বিশেষ করে তার এই বিচারিক জায়গাটা, এটাকে অন্তত রিভিজিট করা দরকার আছে।
শামসুল আলম রিটন, আসলে এই আলোচনা যেগুলো হলো তাকে কিন্তু এই একটা কারণেও গ্রেফতার করা হয় নাই, তাকে গ্রেফতার করা হয়েছে যাত্রাবাড়ি থানায় একটা হত্যা মামলায়, এবং আরও 2টা মামলা তার নামে হয়েছে যাত্রাবাড়িতে আর একটা নারায়ণগঞ্জে, তিনটাই কিন্তু হত্যা মামলা। তো এখন এই বিষয়ে কি বলবেন আপনি, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষাবিদ, ব্যাখ্যাটা কি? এবং খুব রিসেন্টলি 2 বছর আগে থেকে সলিসিটর। জি, যাই হোক, এখন কথা হচ্ছে আমি খুবই দুঃখিত যে তাকে গ্রেপ্তার করা হলো, এতদিন পরে করা হয়েছে। এটার চেয়ে আরও বেশি দুঃখিত আপনার এই প্রশ্নটিতে, কারণ 3টি মামলায় 3টি হত্যা মামলা, এবং তিনি হত্যায় প্ররোচনা দিয়েছেন কি না সেটা পুলিশের কাছে অথবা মামলায় কী আছে আমি জানি না, সেটা তো কোর্টে আলাপ আলোচনা হবে, অথবা চার্জ হবে অথবা হবে না। কিন্তু তিনি যে অপরাধটি করেছেন, আমি মানে শ্রদ্ধেয় সাংবাদিক শফিক রহমান সাহেবের ভাষায় যদি বলি, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম খায়রুল হক সাহেব যা করেছেন তাকে কি বলা যায়, বলে একটা বিশেষণ দেওয়া যায়। উনি তো খুব ভেবে বলেন জায়েদিনের মতো করে, বলেন যে ওনার নামটা বিকৃত করা ঠিক না, কিন্তু যেহেতু কাজগুলো করেছেন নামটা দিয়ে ওনাকে চিহ্নিত করা যায় যে খাই ত্রাণ দেই রুল, খাইরুল, ইয়েস। ওনার একাধিক বাড়ি ছিল, এবং উনি খুবই অবস্থাপন্ন একজন আইনজীবী, এবং উনি মোটেই মানে পভার্টি। এক সেকেন্ড একটু ইন্টারাপ্ট করি, উনি আইন কমিশনের প্রধান বিচারপতি পদমর্যাদায় উপর্যুপরি নিযুক্ত হয়েছেন, এটার পুরস্কার হিসাবে। পুরস্কার, হ্যাঁ, পুরস্কার শুধু উনিই নন, ওই মামলায় যারা পক্ষে ছিলেন, সরকারের পছন্দসই দিয়েছেন, তারা সকলেই হয়েছেন, এবং বাকিরা এক বা একাধিক সুপারসিডেড হয়েছেন, যারা না বলেছেন, রাখার পক্ষে বলেছেন, রিমেইনের পক্ষে বলেছেন। তত্ত্বাবধায়ক যেটা পারভেজ বলছিলেন যে এটা আনওয়ান্টেড, এটা ঠিক, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এবং কিউসি মিস্টার কুইন কাউন্সিল, এখন কিং কাউন্সিল, উনি এটা কেন বলেছেন, এটা এক ধরনের কমিটমেন্ট, কারণ কিউসি যারা ছিলেন তাদের প্রত্যেকের বক্তব্য বিভিন্ন বইয়ে এবং বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা অবাঞ্ছিত বিতর্ক তৈরি করা হয়েছিল, এবং এই বিতর্কটির ফলাফল কি হয়েছে, আমরা 10 বছর অনির্বাচিত সরকারের অধীনে ছিল। এবং আরও দুঃখজনক ঘটনা সেটি হচ্ছে শেখ হাসিনা 11 সালে সম্ভবত 13 অ্যামেন্ডমেন্টের ভেতরে অবৈধ ক্ষমতা দখলের ধারাটা যুক্ত করেছিলেন 15তে। আচ্ছা, 15তে তিনি কিন্তু অনেকে বলেন উনি অবৈধ ক্ষমতা দখলের, প্রতিরক্ষা বাহিনীর ক্ষমতা দখলের রাস্তাটা বন্ধ করতে চেয়েছিলেন। প্রতিরক্ষা শব্দটি কিন্তু সেখানে নাই। এখন এটা কিন্তু সকলের জন্য প্রযোজ্য, কারা যিনি অবৈধ ক্ষমতা দখল করে বসে থাকবেন এবং তাকে সহযোগিতা করবেন। এখানে এনাফ রিজনেবল গ্রাউন্ড টু বিলিভ, এনাফ মোর দেন 10 কজ আছে যে ইনি মিস্টার ভালো শিক্ষক, মিস্টার ভালো আইনজীবী, তিনি বাংলাদেশকে এই জাহান্নাম বানানোর ক্ষেত্রে তিনি কার্যকর ভূমিকা রেখেছেন। এবং এই আইনেই যদি একটা মামলা হতো, আমি আজকে বুঝতাম যে আমরা আইনের শাসনের কথা ভাবছি, এবং আমাদের আইন মন্ত্রণালয়, আমাদের পুলিশ মন্ত্রণালয়, তারা আসলে আইন নিয়ে ভাবছেন। আমার মনে হয় এই ধরনের ব্যাপারগুলো, যে হত্যা মামলা ইত্যাদি ইত্যাদি, এগুলো হত্যা মামলা মানে শহীদ হয়েছেন, তাদের সঙ্গে এক ধরনের অন্যরকম ব্যবহার হয়ে যায় আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আসলে বিচার বিভাগের স্বাধীনতা, এটা সেটা নিয়ে অনেক কথা বলেন, তিনি একজন ভালো এটা সেটা ইত্যাদি। আমি পাটবিভাগকে মিন করে বলছি না, সত্যিকার অর্থে কে কি ভালো খারাপ, হিটলার তো নির্বাচিত হয়ে একেবারে ক্ষতবিক্ষত একটা জার্মান জাতিকে ইউনাইটেড করতে এসেছিলেন। তারপরে সেই নির্বাচিত মানুষটাকে কারা মনস্টার তৈরি করলো, মনস্টার হিসাবে। এইরকম অসংখ্য খায়রুল পাওয়া যাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে, এবং তাদের মধ্যে কত বাঘা জেনারেল দেখুন। জার্মান সেনাবাহিনীতে সুপারস্টার জেনারেলরা ছিল, এবং তারা অত্যন্ত জ্ঞানী, পিএইচডি তাদের অনেক উচ্চশিক্ষিত। এই উচ্চশিক্ষিত মানুষগুলো, এবং জার্মান শিল্প বিপ্লবের কারণে পৃথিবীর যত ধরনের ইনোভেশন তার মেজরিটি তাদের দ্বারা হয়েছিল। সো তাদের শিল্প বিপ্লব সেখানে হয়েছে, এবং সবচেয়ে বেশি ইনোভেশন সেখানে হচ্ছিল। তাহলে সেই মানুষগুলো কীভাবে এই মনস্টার তৈরিতে হেল্প করলেন, এই হচ্ছে সেখানে অসংখ্য খায়রুল হক ছিল। এবং এই সোসাইটিতে জুডিশিয়াল খায়রুল হকের কথা আমরা বলছি, ইলেকশন কমিশনের খায়রুল হককে মিস্টার নুরুল-হুদাকে পাবলিক মব হয়েছে, এটা হচ্ছে অনেকে অনেক কথা বলছেন, কিন্তু তিনিও সমান দোষী। এবং এই মানুষগুলোর প্রতি সরকারের যে মনোযোগ, এত স্লথ এবং এত অমনোযোগ, এতে বোঝা যায় জুলাই স্পিরিটকে আসলে সরকার হয়তো হোল্ড করতে চাচ্ছেন, কিন্তু যে মানুষগুলোকে হোল্ড করার জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে তারা আসলে এখান থেকে অনেক দূরে। এই কারণেই জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে মনস্টারদের বিচার না হওয়ার কারণে জেলায় উপজেলায় আজকে ফোঁস করছে অনেক ঘাতক এবং তার সহযোগীরা। এই ঘটনা থেকে আসলে কেউ শিক্ষা নেবে না, আমি শুধু এই কথাটা বলছি, কারণ আমরা শিক্ষা নেই না, এবং সাধারণত ইন জেনারেল
মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। যে মানুষগুলো দায়িত্বপ্রাপ্ত তারা কি সঠিক দায়িত্ব পালন করছে কিনা বা করতে পারছে কিনা, এখন যারা দায়িত্ব পালন করছে তাদের বিষয়ে আপনি কিছুটা বলছিলেন যে মাইলস্টোনে যাওয়ার পরে তাদের যে কি অবস্থা হয়েছিল, অবরুদ্ধের বিষয়টা, এটা কি জনভিত্তি না থাকার কারণ নাকি? দেখুন, আমরা যখন গণ অভ্যুত্থান মাত্র শেষ হলো 5ই অগস্ট 2024, তারপরে আপামর জনসাধারণের মধ্যে একটা বিরাট স্বপ্ন ছিল। হতে পারে স্বপ্নটা খুব বেশি আমরা দেখে ফেলেছিলাম, হতে পারে যে 15 বছরের দুঃশাসনের পরে হঠাৎ করেই কোনো বড় পরিবর্তন আসাটা প্র্যাকটিক্যালি পসিবল ছিল না, কিন্তু মানুষ স্বপ্ন দেখেছিল। এবং যে কজন স্টুডেন্টকে এখন আমরা খুব ফ্রন্ট লাইনে দেখি, তারা ছাড়াও কিন্তু আরো অগণিত ছাত্র জনতা এই অভ্যুত্থানে অংশ নিয়েছে। সুতরাং তাদের যে চাওয়া পাওয়াটা ছিল, তারা যেরকম দেশ দেখতে চেয়েছিল, তারা যেরকম ব্যবস্থা দেখতে চেয়েছিল, তারা যেরকম অবস্থা দেখতে চেয়েছিল, দেখা গেল যে আসলে খুব বড় কোনো পরিবর্তন কোনো ক্ষেত্রেই হয় নাই, বরং নতুন নতুন সংস্কৃতির মধ্যে বাংলাদেশ ঢুকেছে। তার মধ্যে একটা হচ্ছে মববাজি, মবতন্ত্র। হঠাৎ করে আপনার বাড়ির ভেতরে কোনো একটা অভিযোগ দিয়ে হুড়হুড় করে মানুষ ঢুকে গেল, কিংবা আপনার অফিসে ঢুকে গেল, কিংবা ধরুন মাইলস্টোনের সচিবালয়ে যে কাণ্ডটা ঘটলো, এবং না পুলিশ, না প্রশাসন, না আর্মি কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এখন ফিল্ডে আছে। তারপরেও যখন এরকম একটা অবস্থা তৈরি হয়, তখন মানুষ অটোমেটিক্যালি ভীষণ রকম ভালনারেবল ফিল করে, অনিরাপদ বোধ করে। সো এই সকল কিছুর একটা আউটবার্স্ট আমার মনে হয়েছে যে এটি হয়েছে। কারণ যে দুজন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন, একজন আইন উপদেষ্টা আর একজন শিক্ষা উপদেষ্টা, আমাদের সকলের মনে তখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বাস্থ্য উপদেষ্টাকে কেন দেখছি না। এবং ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখলাম এনসিপির একজন খুব প্রমিনেন্ট নেতা নিজেই বললেন যে একটা ক্লাসিক এক্সাম্পল আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নেপোটিজমের, নিজস্ব ভাই ব্রাদারদের বসানো এবং সেই ভাই ব্রাদারদের দিয়ে দেশ চালানোর যেই প্রচেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 10 মাস ধরে করছেন, তার একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা। সো যেটাই হোক, আমাদের এক ধরনের মানে হতাশা থেকে ক্ষোভের জন্ম। এবং দেখুন, আপনি চিন্তা করুন, এই যে ঘটনাটি ঘটলো এর পরপরই আমরা যেটা দেখলাম, এইচএসসি পরীক্ষা চলছে আমাদের, এবং একটা স্টুডেন্টের লাইফে এসএসসির পরে এইচএসসি কিন্তু একটা বিরাট ধাক্কা। আমরা তো প্রত্যেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এসেছি, আমরা বুঝি, আমরা তো ও লেভেলসের ছাত্র না। এসএসসির সিলেবাসটা অত ভাস্ট থাকে না, সময় বেশি পাওয়া যায়। এইচএসসির ভাস্ট সিলেবাস, সময়টা কম। সো এইরকম একটি পরীক্ষায় রাত 3টার সময় যখন ডিসিশন আসে, তখন একই সঙ্গে সেটা সরকারের সমন্বয়হীনতা, সরকারের মানে সরকার যে কেয়ার করছে না মানুষের প্রতি, যে সরকারের সেই কেয়ারিং অ্যাটিটিউড যেটা থাকতে হয় একটা শাসকের, সেটা যে নাই, সেটা খুব পরিষ্কার হয়ে যায়। আবার ওর মধ্যেই আমরা দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা তার পছন্দ মতো 4টি দলকে বড় দল হিসেবে ঘোষণা করে তাদের নেতাদের সঙ্গে বা তাদের প্রতিনিধিদের সঙ্গে তিনি বসলেন, এবং তারা সেখানে যে হাস্যোজ্জ্বল ভাবের প্রত্যেকেই, মানে মাইলস্টোনের উল্লেখও কিন্তু সেদিনের আলোচনায় যে বিবৃতিটা এসছে পরবর্তীতে, সেটার মধ্যে জায়গা পায়নি। সো সাধারণ মানুষের এই ক্ষোভগুলো তো আছে, এই কষ্টগুলো আছে, এবং এই সকল কিছুরই একটা আউটবার্স্ট। এবং দেখুন, আউটবার্স্ট কিন্তু শুধু যে মাইলস্টোনের ঘটনায় হয়েছে তাই না, আমরা কিন্তু এখন বিভিন্ন জায়গায় কখনো আউটবার্স্টের মতন করে দেখছি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, কখনো আবার যার যার নিজস্ব স্বার্থ পূরণের জন্য আমরা দেখছি যে মবের মতন করে মানুষ একটা প্রেশার তৈরি করার চেষ্টা করছে। এবং এই সরকার গত 12 মাসে কোনো পরিবর্তনের সূচনা করতে না পারলেও একটা জিনিস স্টাবলিশ করতে পারছে, সেটা হচ্ছে সরকারের উপর যদি আপনি একটা প্রেশার তৈরি করতে পারেন, দাবি ন্যায্য বা অন্যায্য যেটাই হোক না কেন, সরকার মোটামুটি সেই দাবিটা পূরণ করতে পারে। আমরা যেটাকে মব কালচার বলি, তারা তো সেটাকে বলে প্রেশার গ্রুপ। হ্যাঁ, তারা সেটাকে বলে প্রেশার গ্রুপ। এবং শুধু তারা না, প্রেশার গ্রুপ তো একজন বলেছে, সরকারের অন্যান্য যে উপদেষ্টারা আছেন, ছাত্র উপদেষ্টারা আছেন, তারাও কিন্তু এই বিষয়টিকে জায়েজ করে বিভিন্ন সময় স্ট্যাটাস দিয়েছেন। আজকে আমি একটা আলোচনায় ছিলাম, সেখানে আলোচনার বিষয়বস্তুই নির্ধারণ করা হয়েছে একজন উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাস থেকে। অর্থাৎ এখন বাংলাদেশে যে যে নতুন নতুন পরিবর্তন আসুক, নতুন কোনো আইন আসুক, নতুন কোনো সংস্কার আসুক, নতুন কোনো ঐক্যমত আসুক, এইগুলো সব কিছুই আমরা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দেখি। সো এই কারণে অনেকে বলছে এই সরকারটি ফেসবুকের সরকার। ফেসবুকে যা আসে, ফেসবুকে যে দাবি ওঠে, কিংবা ধরুন প্যারিস থেকে পিনাকি ভট্টাচার্য যে বিষয়ে চাপ দেয়, সেই বিষয়ে সরকার সেইভাবে কাজ করার
মানে একটা চেষ্টা করে। আরেকজন খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছেন আমাদের সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। উনি বলছেন এই সরকারের ভেতরে আরেকটা সরকার আছে। আপনি কিন্তু দেবপ্রিয় ভট্টাচার্যকে এই সরকার বিরোধী বলতে পারবেন না, কেননা তিনি শ্বেতপত্র প্রণয়নের মূল দায়িত্বে তিনি ছিলেন এবং তিনি তার নির্ধারিত সময়ের আগেই শ্বেতপত্র প্রকাশ করে তিনি তার দায়িত্ব পালন করেছেন। এই ব্যক্তিটি যখন বলেন এই সরকারের ভিতর আরেকটি সরকার আছে, তখন তো আমাদের বুঝতে বাকি থাকে না যে সেই সরকারটি কারা। সো সাধারণ মানুষের মধ্যে একটা নিরাপত্তাহীনতা, একটা ভয় সবসময় কাজ করে। সারা হোসেন গতকালকে প্রথম আলোর গোল টেবিলে গিয়ে বলছেন যে পরিমাণ ভীতির মধ্যে জজদের কাজ করতে হয়, ওনারা রায় দেবেন কি, ওনারা তো আদেশ দিতেই ভয় পান। আমরা যারা রেগুলার কোর্টে যাচ্ছি আমরা তো এটা প্রতি মুহূর্তে টের পাই। মামলার এফআইআর পড়লে বোঝা যায় ইট ডাজ নট ডিসক্লোজ এনি অফেন্স এগেইনস্ট দ্যাট পার্টিকুলার পারসন। আপনি এফআইআরটা পড়লেই বুঝবেন তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই, একটা গয়রহ অভিযোগ। এইরকম অভিযোগে বেল দেওয়া, বেল জজের ডিসক্রেশন আমরা মানি, কিন্তু কিছু মামলায় তো আমরা বুঝি যেটা এটা ডিসক্রেশনটা পজিটিভলি অ্যাপ্লাই করার মতো ডিসক্রেশন, কিন্তু সেখানেও আমরা দেখি পারছে না। তো কেন পারছে না, মানে কিসের জন্য পারছে না আমরা তো বুঝি। সকলের ভয় যে কেবলমাত্র সরকারকে তা না, মানুষের সম্মান হারানোর ভয় কিন্তু সবচেয়ে বড় ভয়। এবং আমরা এই গত 1 বছরে সেনা প্রধান থেকে শুরু করে আমরা সমাজের এমন কোনো মানুষ পাইনি, এমন কোনো গণ্যমান্য ব্যক্তি পাইনি যাকে কোনো না কোনো ইনসিডেন্ট ধরে অসম্মানিত করা হয়েছে। এবং এখন এটা আমাদের কালচারে পরিণত হয়েছে। আপনি অপরাধীকে ধরবেন, মামলা দেবেন, প্রকৃত মামলা দেবেন। মানে এখন খায়রুল হককে খুনের মামলা দিলে ভাই এটা আমরা সবাই হাসবো, সবাই হাসবো, আমরা এটা মানুষও হাসবে। এই হাস্যকর খেলাটা না বন্ধ হওয়া উচিত। ধরুন আইন উপদেষ্টা তো অত্যন্ত ভোকাল এবং তিনি সকল বিষয় তার লম্বা নাকটি গলিয়ে চমৎকার বক্তা, উনি বক্তা ভালো, প্রচুর কথা বলেন। তো উনি বক্তা, একটু আমি বলি, ভালো বক্তা, ভালো লেখক, ভালো শিক্ষক মানে কি ভালো প্রশাসক হবে কিনা? উল্টা দেখা যায় উল্টা। 72 থেকে 75-এ আমরা বঙ্গবন্ধুকে দেখেছি না, উনি তো তার আগে ভীষণ অনলবর্ষী বক্তা ছিলেন, কিন্তু পরবর্তীতে যখন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে গেলেন দেখলাম টোটাল ফেইলিয়ার। এই সরকারের মধ্যে আমি সেরকম দেখি। তো আইন উপদেষ্টা যিনি আছেন উনি কি জানেন না যে ABM খায়রুল হকের বিরুদ্ধে কোন মামলা দিলে সেটা টেকার মামলা, কোনটা টেকার মামলা না? এটা কি পুলিশ প্রশাসন জানে না? জানে। তাহলে কি হতে পারে? এক হতে পারে আপনারা এখন যে মামলাগুলো দায়ের করছেন, আপনারা চান যে আওয়ামী লীগ যে প্রকৃত অপরাধ করেছে এবং যারা সেই অপরাধে অপরাধী তারা যাতে বিচারের মুখোমুখি না হয়, আলটিমেটলি যেন তারা খালাস পায়। যদি বাংলাদেশে ন্যূনতম আইনের শাসন থাকে তাহলে যেইভাবে আপনারা মামলা সাজাচ্ছেন, যেভাবে মামলা তৈরি করছেন এক একজনের বিরুদ্ধে, এই মামলা টিকার মামলা না। সো যার যে অপরাধ তাকে সেই মামলা না দিয়ে ভিন্ন মামলা দিচ্ছেন, সুতরাং এই মামলাগুলো আলটিমেটলি টিকবে না। তো তাহলে আপনারা আসলে কি চান? আপনারা কি বলতে চান যে 15 বছর আওয়ামী লীগ কোনো অপরাধ করেনি? আওয়ামী লীগ গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা কিংবা হেফাজতে নিয়ে নির্যাতন এগুলো কিছু করেনি আওয়ামী লীগ? আওয়ামী লীগ তো করেছে। সো সেগুলোর মামলা কোথায়? সেগুলো না দিয়ে আপনারা এমন সব ফিকটিশিয়াস ফলস কেস তৈরি করেন যেগুলো 2 দিনও আদালতে টিকবে না। এখন হয়তো আদালতের পিপিদের চাপে লোয়ার জুডিশিয়ারি অনেকটাই মাথা তুলে দাঁড়াতে পারছে না, কারণ মবের ভয় আছে, বেইজ্জতি হওয়ার ভয় আছে, চাকরি হারানোর ভয় আছে, বদলি হওয়ার ভয় আছে, অনেক ভয় আছে, মাথা তুলতে পারছে না। কিন্তু সময় তো এরকম যাবে না। সো আপনার আজকের কার্যকলাপের মধ্যে দিয়ে আপনি সার্বিকভাবে আওয়ামী লীগকে আরেকবার রাজনীতির মাঠে ভীষণ রকম ভাইটাল, ভীষণ রকম রেলেভেন্ট করে তুলছেন। কিভাবে? আপনি মাঠে একটা এমন পরিবেশ তৈরি করেছে যে কোনো মানুষ নিরাপদ বোধ করে না। সো তারা কিন্তু মনের ভেতরে, মুখে বলবেন আপনার ট্যাগিং এর ভয়ে, মনে মনে কম্পেয়ার করে, আচ্ছা 1 বছর আগে কি ছিলাম, এখন কি আছি। সো গ্রাউন্ডে আপনি আওয়ামী লীগকে আপনার অপকর্ম দিয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করছেন, আর জুডিশিয়ারিতে আপনি প্রতিষ্ঠা করছেন এইসব ফলস ফিকটিশিয়াস কেসের মাধ্যমে। জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সম্মান অসম্মানের বিষয়ে আপনারা জানতে চাওয়া, একই সঙ্গে এই যে আলোচনাগুলো হচ্ছে আপনাদেরকে তো দেখছি নাকি, আপনাদেরকে ডাকছে না, কারণটা কি, কি মনে হয়? না, এটা তো মানে যারা বিজয়ী শক্তি, হ্যাঁ, তারা পরাজিত শক্তিকে ডাকছে না। আপনার পরাজিত শক্তি না, আমরা পরাজিত শক্তি না। আবার বিজয়ী শক্তির মধ্যে কাউকে কাউকে ডাকছে, কাউকে ডাকছে না। অর্থাৎ বিজয়টা কিছু লোক
বিজয়ের চামটা, বিজয় পরবর্তী দেশ পরিচালনার ক্ষমতাটা, বিজয় পরবর্তী সংসদটাকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। টোটালি আনসাস্টেইনেবল একটা সিস্টেম, টেকসই হবে না। ঐক্যমত ছাড়া কোনো সংস্কার পৃথিবীর কোথাও টিকবে না। অস্ত্র দিয়ে টিকাতে পারবেন কিছুদিন, সাময়িক। তো এখন মনে করেন আওয়ামী লীগ সংস্কার প্রক্রিয়া নাই, যৌক্তিক কারণে জাতীয় পার্টি নাই, জাসদ নাই, মাইজভেন্ডারি নাই, আবার ওখানে সিপিবি, জাসদের একাংশ, বাসদ, তারা আবার উঠে চলে আসে। তো ওটা তো একটা গোষ্ঠী কয়েক লিমিটেড কিছু লোকের সংস্কার হচ্ছে। ওই লিমিটেড লোক দিয়ে দেশ শাসন যেটা শেখ হাসিনা করেছিল, ওই সেটাই সংস্কারটা, এটাই রেপ্লিকা হচ্ছে। এবং অনেক সংস্কারই আমি বলবো ম্যাচুর্ড না, ইম্যাচুর্ড সংস্কার। সময় সেটা বলবে, এখন এটা বলার ঠিক না। জুডিশিয়ারি ক্ষেত্রে সবসময় সবচেয়ে বড় জিনিসটা কাজ করে সেলফ রেস্ট্রেইন। হার্লিন এফ স্টোন নামে একজন একটা চমৎকার কথা বলেছেন, while constitutional exercise of power by the executive and legislative branches of the government is subject to judicial restraint, the only check upon our own exercise of power is sense of self restraint, judicial self restraint. কারুলক সাহেব রায় দিয়েছেন, ওনার প্রথম গ্রাউন্ড ব্রেকিং রায় হচ্ছে 5th অ্যামেন্ডমেন্ট, জিয়াউর রহমানের টেক ওভার অফ পাওয়ার এবং সংবিধানের পিছনে চতুর্থ তফসিলে ক্রান্তিকালীন যে প্রভিশনগুলো দেওয়া ছিল এগুলিকে উনি বাতিল করে দিয়েছেন। ওইটা ফলো করে 7th অ্যামেন্ডমেন্ট বাতিল করেছে শামসুদ্দিন চৌধুরী মানিক। তো এরপর আরও অনেক জাজমেন্ট আছে, তার এগুলোর বাইরেও অনেক জাজমেন্ট আছে। নাও কেয়ারটেকার গভর্নমেন্টের রায়টা তার অবশ্যই পলিটিক্যাল কোশ্চেনে, এটা পলিটিক্যাল পার্টি বা সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত ছিল। এবং উনি যদি রায় না দিত তাহলেও হয়তোবা শেখ হাসিনা এটা পার্লামেন্টে পাশ করতো হয়তোবা, কারণ ওই 15 অ্যামেন্ডমেন্টে আরও অনেক বিষয় আছে। 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 7 ক আনা হলো, যেখানে বলা হলো কেউ সংবিধানকে সাবভার্স করে টেক ওভার করলে মৃত্যুদণ্ড হবে বর্তমান সংবিধানে। দেন ওখানে আমাদের গণভোটের প্রভিশন ছিল, গণভোটের প্রভিশন বাতিল করে দিল, দিয়ে বললো অনেকগুলো প্রভিশন কোনো অবস্থাতেই অ্যামেন্ডমেন্ট করাই যাবে না, কোনো অবস্থাতেই যাবে না। সংবিধানকে আনঅ্যামেন্ডেবল করে ফেলেছিল 15 অ্যামেন্ডমেন্ট। সেগুলো কিন্তু এই খালি লোকের জাজমেন্টে নাই, ওগুলো কিন্তু সংসদে করেছে। আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে 15 অ্যামেন্ডমেন্টের আগে আমাদের যুদ্ধপদের আইনের যে প্রোটেকশন ছিল আর্টিকেল 47-এ, ওখানে বলেছিল ইন্ডিভিজুয়াল শব্দটা ছিল না। 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইন্ডিভিজুয়াল নিয়ে আসা হলো। আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং 15 অ্যামেন্ডমেন্টের আগে আর্মি পার্সনকে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল করা যেত বিচার, ব্যক্তিকে হয়তো বা করা যেত না। তো এখন ওই আইনে আবার শেখ হাসিনার বিচার হচ্ছে, তার করা অ্যামেন্ডমেন্ট দিয়ে তার ব্যক্তির বিচার। ওগুলো তো খায়রুল হকের জাজমেন্টে ছিল না। নাও খায়রুল হকের বিরুদ্ধে যে অ্যারেস্ট করা হলো, তার বিরুদ্ধে মামলাটা কী হবে? মানে স্বপ্রণোদিত হয়ে, প্রভাবিত হয়ে রায় দিয়েছে, রায়টার কারণে ইলেকশন ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, অনেক মানুষ মারা গেছে। ক্রাইমটা কী হবে? ডেফিনিশনটা কোথায়? কোন আইনে আছে? আসলে কিন্তু নাই। এটা কিছু কিছু বিচার জনগণের হাতেই ছেড়ে দিতে হবে, কিছু কিছু বিচার জনগণের হাতেই ছেড়ে দেওয়া উচিত। এখন তাকে যদি মার্ডার কেসে ট্রায়াল করা হয়, অ্যারেস্ট করা হয়, 10 বছর 15 বছর পরে ডেফিনেটলি যে জাজ ট্রায়াল করবে তার কোশ্চেন আসবে, আপনি কিভাবে রায় দেওয়ার জন্য একটা লোককে মার্ডার ট্রায়াল করলেন, কেন জামিন দিলেন না? এই যে 10 মাস ধরে অসংখ্য হত্যা মামলার আসামি জামিন হচ্ছে না, তারা সবাই পলিটিক্যালও না, সবাই হত্যাকাণ্ডে জড়িতও না, কিন্তু পুলিশ চার্জশিট দিচ্ছে না, আদালতে জামিন দিচ্ছে না। তো এগুলো একসময় প্রশ্ন উঠবে না যে আপনি কোন বিচারে 10 মাস 7 মাস নিরীহ লোককে জেলে রাখলেন? রাষ্ট্র ব্যবস্থায় চিপ ধরে গেছে। যে সুশাসনটার জন্য শেখ হাসিনার পতন হলো, সবাই নিরীহ, সবাই নিরীহ না, সবাই না, যারা যারা নিরীহ, আমি বলছি না নিরীহ সংজ্ঞাটা একটু জানতে চাচ্ছিলাম। না, নিরীহ সংজ্ঞা বলতে যদি 6 মাস 7 মাস পার হয়ে যায় এবং প্রসিকিউশন কোনো এভিডেন্স নিয়ে আসতে না পারে, চার্জশিট দিতে না পারে, প্রাথমিকভাবে আপনি ধরতে পারেন উনি নিরীহ। আবার অনেকে আছে 10-20টা মামলা হয়ে গেছে, তাদের কথা আলাদা, যার একটা মামলা আছে, 2টো মামলা আছে, বা একটা মামলাই আছে, এমন তো আছে, ব্যবসায়ী তো আছে। তো আমি যেটা অনুভব করছি, রাষ্ট্র ব্যবস্থায় চিট ধরে গেছে। উপদেষ্টা পরিষদের মধ্যে অনেক অ্যামেজিং লোকজন আছে, কিন্তু তারা যে যে বিষয়ের উপদেষ্টা সে বিষয়ে তারা দক্ষ না। যেমন আমাদের স্বাস্থ্য উপদেষ্টা খুবই সৎ মহিলা, ব্যক্তিগতভাবে তাকে আমি চিনি, অত্যন্ত সৎ, কিন্তু স্বাস্থ্য নিয়ে তার, বাংলাদেশের স্বাস্থ্য হচ্ছে সবচেয়ে দুর্নীতির কারখানা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে জটিল মন্ত্রণালয় আর কোনটা আছে বলে মনে হয় না, আমরা এমপি হিসেবে দেখেছি, সেখানে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এরপরে সিআর আবরার স্যার খুবই ভালো মানুষ, অত্যন্ত জ্ঞানী মানুষ, চমৎকার আর্টিকেল লেখেন, জগৎ বিখ্যাত প্রবাসী বিশেষজ্ঞ, প্রবাসী কল্যাণ হবে তার এরিয়া, তাকে দিয়ে রাখছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ দ্য ডিজাইন হচ্ছে এটা দুর্বল সরকার হবে। কেন দুর্বল সরকার হবে? কারণ পিছনে একাধিক 1 বা 2 সরকার আছে, সেই সরকার ডিসিশন নেবে, আর এই আমাদের অ্যাডভাইজাররা অনলি মোস্ট অফ দ্য কেসে সাইন করবে। কালকে একটা টক শোয়ে ছিলাম, চমৎকার একজন কথা বলছে, সরকার নিজেও মবের ভিকটিম, সরকার নিজেও শপথ নেওয়ার পর থেকে নিজের মন খুলে কাজ করতে পারেনি, কারণ যারা তাকে নিয়োগকর্তা তারা তাকে হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে মব হবে, তাদের বিরুদ্ধে ভিডিও ছাড়া হবে, তাদের বিরুদ্ধে কথা বলা হবে, এই সমস্ত কিছু। তো যেটুকু ন্যায় বিচার সরকার করার সদিচ্ছা ছিল, আইনের শাসন যতটুকু আনার
যোগ্যতাই সরকারের ছিল, মবের কারণে তারা সেটা পারবে না। নিজেদের ক্রিয়েটেড মব, এই মবকে তারা একসময় ব্যবহার করেছে, এখন মবের কাছে তাদেরকে সারেন্ডার করতে হবে। তো এই যদি হয়ে থাকে অবস্থা, তাহলে আসলে দেশ চলবে কিভাবে? জুডিশিয়ারিতে মহান এক্সাম্পল নাই আমাদের খুব বেশি। পাকিস্তানে জাস্টিস ইফতেখার যখন ছিলেন, উনি শপথ নিতে রিফিউজ করলেন। যখন পারভেজ মোশাররফ একটা নতুন মার্শাল ল করে বলল সব জাস্টিসকে শপথ নিতে হবে নতুন মার্শাল লতে, উনি সহ ব্যাপক জাজ রিফিউজ করে দিল। আলটিমেটলি ইফতেখার সাহেব চলে গেলেন। ইন্ডিয়াতে যখন জাস্টিস রায়কে ইন্দিরা গান্ধী চিফ জাস্টিস করলেন, 4জনকে সুপারসিড করে হেজ গ্রোভার সিসি দল 4জন একসাথে পদত্যাগ করলো। খান্নাকে বাদ দিয়ে যখন আরেকজনকে করলেন, খান্না পদত্যাগ করলো। পরে খান্না ইন্ডিয়ার অল ইন্ডিয়া প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিল। ইন্ডিয়াতে এই এক্সাম্পলগুলো আছে, এবং ইন্ডিয়াতে এই ধরনের অসাধারণ কাজ করলে বার ইউনাইটেডলি তাকে সাপোর্ট করে। খান্নাকে যখন রিজাইন করানো হলো, বা তাকে যখন রিজাইন করলো, তখন অ্যান্টি কংগ্রেস লয়াররা প্রচণ্ড খেপে গিয়েছিল। তখন কংগ্রেসের লয়াররা এসে তাদেরকে আইসক্রিম খেয়েছিল। তারা আইসক্রিম খেয়ে সাংবাদিক হিসেবে বলেছে আমরা আইসক্রিম খেলাম কিন্তু আমরা ঠান্ডা হবো না, কারণ জুডিশিয়ারির উপর ইন্টারফারেন্স হয়ে গেছে। বাংলাদেশে এরকম ঘটনা নাই বললেই চলে। এটা জুডিশিয়ারির ব্যর্থতা, মিডিয়ার ব্যর্থতা। যখন আপনি মিডিয়াতেও দেখেন, জুডিশিয়ারি লেখার মতো লোক কিন্তু খুব কম। একসময় মিজানুর রহমান লিখতেন, এখন কিন্তু আর কেউ নাই। হিউজ একটা ভ্যাকিউমের মধ্যে জুডিশিয়ারি চলছে। এখন দেশের সামনে কি হবে? এই সরকার তো দেশ চালাতে পারছে না, যে কোনো কারণেই হোক। কারণ ওই যে দ্বৈত সত্তা আছে, সরকারের নিজস্ব লক্ষ্যটাও স্থির না। একটা নির্বাচিত সরকারের লক্ষ্য থাকে আমি 5 বছর থাকবো, আবার ভোট করে আবার ক্ষমতাতে আসার চেষ্টা করবো অন্যায়ভাবে। এই সরকারের লক্ষ্যটা কি? আমরা তো তাদের কথাবার্তায় কোনো লক্ষ্য পাই না। কখনো ডিসেম্বর, কখনো ফেব্রুয়ারি, কখনো আগে সংস্কার, কখনো আগে বিচার, কখনো আগে গণপরিষদ। সরকারের ভিতর যে সরকারগুলো আছে প্রত্যেকে তাদের আইডিয়া চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সংবিধান বাদ দাও, গণপরিষদ করো, রাষ্ট্রপতিকে বাদ দাও, সেনাপ্রধানকে বাদ দাও, যে যার মতো আইডিয়া দিচ্ছে। সরকার প্রফেশনালি এই আইডিয়াগুলোকে হ্যান্ডেল করতে পারছে না। ডক্টর জাহিদুর রহমান, সরকারের ভেতরে সরকার এবং নতুন একটি তথ্য বেশটা স্বাধীনতার পাঠকের কাছে শুনলাম, এরাও মবের ভয়ে আছে। আর সরকার মবের ভয় আছে আমি মনে করি না। আমি আসছি সেই জায়গায়। পাটোয়ারি ভাইয়ের একটা ব্যাপার আমি একটু অ্যাড্রেস করতে চাই, সেটা হলো আওয়ামী লীগ বা জাতীয় পার্টিকে বাদ দিয়ে আলোচনা সাস্টেইনেবল হবে না জাসদকে। মানে আওয়ামী লীগের কথায় আসে, জাতীয় পার্টি এখনও ভ্যালিড পলিটিক্যাল পার্টি। এটাকেও নিষিদ্ধ করার একটা চক্রান্ত হবে আমি অনেক দিন থেকে প্রেডিক্ট করছি। কারণ জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করে দেওয়া যায়, এরপর যদি জামাত এনসিপি বলে আমি ইলেকশনে যাব না, সেটা বিএনপির জন্য একটা বিপদ তৈরি করবে। সো এই চেষ্টা হবে। কারণ জিএম কাদেরের বাড়িতে যেদিন হামলা হচ্ছিল সেদিন কিন্তু এনসিপি এই দাবি তুলেছিল। কিন্তু আমি একটু অন্য জায়গায় যাই, মানে এগুলোকে নিষিদ্ধ করা যাবে কি যাবে না, বা সমাজের একটা অংশকে বাদ দিয়ে ঐক্যমত্য সম্ভব কি না, উত্তর হচ্ছে সম্ভব। এখন আমি ব্যক্তিগতভাবে কি মনে করি যে ডিফারেন্ট ডিবেট। আমরা ধরে নিলাম এগুলো নিষিদ্ধ করার যোগ্য রাজনৈতিক দল। জার্মানিতে গত নির্বাচনে এএফডি নামে একটা পার্টি 20% ভোট পেয়েছে। সিরিয়াস আলোচনা আছে, এটা একটা ফ্যাসিস্ট পার্টি, সিরিয়াস আলোচনা আছে এটা নিষিদ্ধ করে দিতে হবে, কারণ ওদের আইন এটা পারমিট করে। তো 20% লোককে কিন্তু নিষিদ্ধ করে দিচ্ছে, দিয়ে তার সমাজ ওকে বাদ দিয়েই চলবে। সো আওয়ামী লীগের ভোটও আমি 20%-এর বেশি আছে বলে এখন মনে করি না। হার্ডকোর ভোটার 20%, কারণ আমি আমার আশপাশের অনেক আওয়ামী লীগ করা মানুষকে দেখেছি, তারা আওয়ামী লীগ এখন আর করেন না, এবং এমনকি জুলাই আগস্ট অনেকে রাস্তায়ও নেমেছেন। সো 20% মানুষকে বাদ দিয়ে ঐক্যমত্য হতে পারে, কারণ আমি যেই ব্যবস্থাটা তৈরি করতে চেয়েছি সেই ব্যবস্থাটা আমি চালানোর চেষ্টা করব, একটা গণতান্ত্রিক ব্যবস্থা। আবারও বলছি, আমি ওই ডিবেটে ঢুকছি না আওয়ামী লীগ এই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিট ইন করে কিনা। 18 সালের পর আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল এক্সিস্ট করে বলে আমি মনে করি না। এটা বিকেম আটারলি একটা মাফিয়া বা একটা ক্রিমিনাল গ্যাংয়ে পরিণত হয়েছিল। সো আমরা যদি মনে করি আমাদের এই সিস্টেমে সে অপারেট করার যোগ্য না, আমরা ওকে বাদ দিয়ে ঐক্যমত্য করতে পারি। এভাবেই চলে। ধরুন বাংলাদেশে আমরা কিছু সকল রাজনৈতিক দলকে বাদ দেই না যারা শরিয়া শাসন প্রকাশ্যে ঘোষণা করছে যে আমরা শরিয়া শাসন চালু করতে চাই। ধরে নিলাম ওর পার্সেন্টেজ 10%, 20% হয়ে গেল, তারপর কি আমরা বলবো ওদেরকে ইনক্লুড না করে আমরা কিভাবে সংস্কার করছি? আমরা কি ইনক্লুড করবো না, কারণ আমার যে সিস্টেম আছে ওর মধ্যে তুমি ফিট ইন করো না। তুমি যদি চাও একটা রেভলিউশন টিউশন করে আবার আসো, শেখ হাসিনা যদি চায় আবার একটা এরকম জুলাই আগস্ট ঘটিয়ে তারপর ক্ষমতায় আসো, তুমি ক্ষমতা দখল করো, আমরা তো তোমার হাত থেকে এটা করেছি। সো টেকনিক্যালি এটা সম্ভব, আমি এটুকু বলতে চাই। কিন্তু এটা একই সাথে আমি যোগ করব, এই সংখ্যক মানুষকে আসলে এক্সক্লুড করে জনগণকে, পার্টি সরিয়ে রাখছি আমরা, কিন্তু এই জনগণকে এক্সক্লুড করাটা
বা তাদেরকে কীভাবে রিকনসিলিয়েশনের মধ্যে আনা যায় যদি সম্ভব হয়, সেই চেষ্টাও জারি রাখা দরকার আছে। যদিও আমি খুব আমার খুব মন খারাপ হয়ে যায়, আমাদের দেশে এই ধরনের মানুষ আছে, আমি আমার আশপাশের মানুষদের মধ্যেও রিপেন্টেন্স দেখি না। আমি আওয়ামী লীগ যারা এখন পর্যন্ত রয়ে গেছে আমি খুব অবাক হই। শুধু গোপালগঞ্জের কথা বলছি না, আমার আশপাশেও পরিচিত আমি কারোর সাথে কথা বলার চেষ্টা করেছি, এরপরও তাদের মধ্যে সেই বোধ নেই। যাই হোক, সরকার মবের ভয় পাচ্ছে কিনা, না আমার মনে হয় না। সরকার এই যে সরকার মব নিয়ন্ত্রণ করছে না, এটাকে কেউ কেউ মবের ভয় পাওয়া মনে করতে পারে না। আমার কাছে আমার ইন্টারপ্রিটেশন ইজ ডিফারেন্ট। সরকার এটা ডেলিবারেটলি করছে না। খেয়াল করবেন, বিশেষ করে আপনি যদি কোনোভাবে একটা ধর্মের নামে একটা মব তৈরি করেন, তৌহিদি জনতা একটা ব্যানার লিখলেন, তারপর আপনি মাজার ভেঙে দিতে পারেন। 100 মাজার, মোর দেন 100 এখন। আপনি নাটক বন্ধ করে দিতে পারেন, আপনি মেলা বন্ধ করে দিতে পারেন, আপনি মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে দিতে পারেন, আপনি অভিনেত্রী শোরুম খুলবে সেটা বন্ধ করে দিতে পারেন। আপনি যে কোনো কিছু করার ক্ষমতা পেয়ে যান। এমনকি এইগুলোর প্রতিবাদ কেউ অনলাইনে করুক, যাবে এই কথাগুলো বলছি না, আপনি একটু নিচে দেখবেন আমাকেও হুমকি দেওয়া হচ্ছে। আমি এটা দেখছি, আপনার এখানে দেবে, আমার ব্যক্তিগত জায়গায় দেয় ইসলাম বিদ্বেষী। খেয়াল করুন, আমি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলি নাই, কিন্তু মজার ব্যাপার হলো সরকার এদেরকে ছাড় দিয়েছে পরিকল্পনা করে। কেন জানেন? আওয়ামী লীগ নিষিদ্ধকরণের জন্য যখন হাসনাত আবদুল্লাহ নামলেন মাঠে, তারপর এনসিপি সেখানে জয়েন করলো, জামায়াত আসলো, জামায়াতের নেতারা আসলো, তারা ঘোষণা দিয়ে আসে না, এবং প্রচুর ইসলামিস্ট ওখানে যুক্ত হয়েছিলেন। আমি সত্যিই বিশ্বাস করি সামনে নির্বাচনকে কেন্দ্র করে, এখানে একটু কথা বলে রাখা খুব জরুরি। গতকাল আমি একটা টক শোতে এলটিপির মহাসচিব জনাব শাহাদাত হোসেন সেলিমের সাথে ছিলাম। তাদের সাথে সেদিনই মিটিং হয়েছে। উনি অন রেকর্ড ওই শোতে বলেছেন একটা টিভি চ্যানেলে, প্রধান উপদেষ্টা নাকি শেষে তার সমাপনী বক্তব্য বলেছেন, দেশের এই অবস্থা চলতে থাকলে কিভাবে নির্বাচন হবে। মানে আপনি এনসিপি এবং জামায়াত যা বলছে হুবহু তাই। তো যে কথাটা বলছিলাম, বিএনপি যদি নির্বাচনের দাবিতে মাঠে নামতে হয়, নির্বাচন যদি পিছিয়ে যায়, তাহলে বিএনপির একটা কাউন্টার ফোর্স লাগবে। তো আমি ধারণা করি এই ইসলামিস্ট ফোর্সটাকে সরকার বিএনপির বিরুদ্ধে সফল হবেন কিনা জানি না, ব্যবহার করার কথা ভাবছেন। সেই কারণে তাদেরকে ছাড় দিয়েছেন। আর স্টুডেন্টদেরকে ছাড় দিয়েছেন সরকার, এটা একেবারেই ইচ্ছা করে, কারণ একই মাঠে রাখা। আমার কাছে খানিকটা স্টুডেন্টদের আচরণ এটা হয় না। মাওয়ের সময় যখন কালচারাল রেভলিউশন করা হয়, তখন স্কুলের স্টুডেন্টদেরকে ব্যবহার করা হয়েছিল রেড গার্ড নাম দিয়ে। ওরা মানুষের বাড়িতে যেত, ওইটা চেক করতো, পেটাতো, কান ধরে উঠবস করাতো, মেরেই ফেলতো। সো এদেরকে মাঠে রাখার চেষ্টা হয়েছিল, তাদেরকে নানান রকম সুবিধা টুবিধাও, তুমি ধান্দাবাজি করো, টেন্ডারবাজি করো, আর মাঠে থাকো, মাঠের একটা ফোর্স হিসেবে। কারণ ডক্টর ইউনুস মনে করেছিলেন যে এরাই তার নিয়োগকর্তা এবং এরাই মাঠের একটা শক্তি লাগে সরকার যদি তার লম্বা কোনো পরিকল্পনা করে। সেই কারণে তাদের মব সরকার পরিকল্পনা করে ছাড় দিয়েছে। ফর শিওর চাইলে আপনি এগুলো নিয়ন্ত্রণ করতে পারতেন। হাসনাত আবদুল্লাহ যমুনার গেট পর্যন্ত যায় কিভাবে? শুধু যমুনার গেট না, ওই অত্র অঞ্চলে 144 ধারা জারি ছিল, কিন্তু আপনি যেতে পারেন। প্রয়োজনে আমরা তো আইনের চোখে কেউ বেশি সমান হবে, আমরা তো সেটা চাইনি, সবাই সমান হওয়ার কথা ছিল, আপনি তো স্টেপ নেন নাই। সো এই জিনিসগুলো সরকারের একেবারেই পরিকল্পিত, তার লোকজনের মবকে, তার লোকজনের যেসব সুবিধা হয় সেগুলোকে সে প্রশ্রয় দিয়েছে। জি, শামসুল আলম রিটন, আলোচনার এই পর্যায়ে নির্বাচন নিয়ে আসলে শঙ্কার কথা উঠে এসেছে, আপনি শঙ্কিত কিনা? অবশ্যই শঙ্কিত, কারণ প্রাধিকার বলে একটা কথা আছে। যে কোনো সোসাইটি যেটি ভাইব্রেন্ট, যে সোসাইটিতে মানুষ কথা বলতে পারে, আমরা একসঙ্গে আছি, অনেক ব্যাপারে একমত, অনেক ব্যাপারে একমত না। যেমন আমি জাহিদ ভাইয়ের এই পয়েন্টটাতে একমত, এবং জাতীয় পার্টির, এটাকে আমি ওই নিউ মডেল ডিগ্রি কলেজের নিউ মডেল জাতীয় পার্টি বলতে পারি, শামীম পাটোয়ারিদের নেতৃত্বে। তো ওনারা মনে করছেন যে আওয়ামী লীগ অথবা মানে সব কিছুকে মিলে টিলে তারপর কিছু করতে হবে। আমার পাড়ায় শক্তিশালী খুব দুটো পরিবার আছে, তাদের অনেকের বিরুদ্ধে হত্যা মামলা আছে। এখন আমি তাদেরকে ভালোবেসে যদি আমার এলাকার চেয়ারম্যান মানে, তাদের অনেক অনুসারী আছে। জাতীয় পার্টি তার কিছু রাজনৈতিক যে দায়, এটা অবশ্যই সময়কে সাথে তার জবাব দিতে হবে। গত 15 বছরে আমি যত রেফারেন্সই দিই না কেন, বাস্তব কথা হচ্ছে যে দেশের ফ্যাসিবাদ কায়েম ছিল, বাড়ি থেকে মানুষকে উঠিয়ে নিয়ে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে, এবং কি করা হয়েছে সেটা রিসেন্টলি সেই বিদায়ী প্রধানমন্ত্রী অথবা বিতাড়িত প্রধানমন্ত্রীর নিজ কণ্ঠে আমরা শুনেছি। পৃথিবীর কোনো সভ্য সমাজে এই ধরনের ঘাতক, এটা 1948-এর রেফারেন্স আছে, ওই রেফারেন্সের ভিত্তিতে তৃতীয় বিশ্বযুদ্ধ এখনও হয়নি। মানবতা বিরোধী অপরাধী দেশে দেশে এই গত 80 বছরে অন্তত 30-35 জনের নাম যে কোনো সাধারণ মানুষ বলতে পারবে। তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কী হয়েছে?
তাদেরকে প্রত্যেকেই বিচার আওতায় যেতে হয়েছে এবং কোথাও কোথাও তাদের দলগুলোকেও। এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং 14 দল যে রাজনৈতিক দায় আছে, হত্যা করাতে সমর্থন করা সর্বশেষ 2 তারিখে, এই ঘটনাগুলোর বিচার হতে হবে। আসিফ নজরুল সাহেব যদি ব্যর্থ হয়, পরবর্তী আইনমন্ত্রী ব্যর্থ হবে না। এবং যদি ডক্টর ইউনূস স্যার এই ধরনের কথা বলে থাকে, তাহলে পাবলিকের যে ম্যান্ডেট, জুলাইয়ের যে ম্যান্ডেট, সেটা তিনি হারিয়ে ফেলবেন। কারণ প্রাধিকার হচ্ছে গণতন্ত্র। আপনি সংস্কার বলুন, সংস্কারের শেষ কোথায়? কেউ কি আমাকে বলতে পারবে কত সালে সেই সংস্কার শেষ হবে? আপনি 3টি, 5টি, 7টি, 8টি না 50টি হবে? দেখি যে কোনো একটা পরিবারে 4টি বিষয় নিয়ে বসুন তো, 4টা বিষয় একমত হতে পারে কিনা। আমি আমার গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি এবং সেটার জন্য একটা পুরস্কারও দিতে পারি। এখন কথাটা হচ্ছে যে সংস্কার, বিচার, এর শেষ কোথায়? 1 বছরে এখনও একটা বিচারও হয় নাই বলতে গেলে। ইয়েগুলো আর কি, মানে সেকশন 302, 303, 4 এগুলো যেটা হয়েছে 6 মাসের, এটা তো হচ্ছে অন্যরকম ব্যাপার। তার মানে কি, বছরে যদি একটি বিচারও শেষ হয়, আমি ধরে নিই, অথবা 2টো অথবা 5টি, তাহলে এই যে 1000 খুন, এবং এই খুনটা কীভাবে হয়েছে ইতিমধ্যে সবাই জানে, সবাই পাবলিক ডোমেনে চলে এসছে। আইজি বলছে তিনি সাক্ষী দেবেন, তারপর ওসিরা বসে আছে, ডিসিরা বসে আছে। কারণ কে তার পরিবারের কিসের জন্য সে জীবন দেবে? সে তো দেবেই সাক্ষ্য। আর কোনো সাক্ষীকে ধরে নিয়ে আসতে হবে না, ইন্ডিয়াতে নিয়ে যেতে হবে না, পাবলিক ডোমেনে এই বিচারগুলো হবে এবং সাক্ষীরা সবাই জানবে কীভাবে হয়েছে। আমি নিজেও ভিকটিম, আমি জানি, এবং আমার সেই মামলা যদি আমি করি, সেই পরিবেশ নাই, মামলাগুলো হচ্ছে না। তো এই জন্য আমার মনে হয় আসিফ নজরুল ব্যর্থ হলেও জুলাই ব্যর্থ হবে না। বাংলাদেশের জন্ম হয়েছে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে, স্বাধিকারের ভিত্তিতে, প্রাধিকারের ভিত্তিতে। যদি সুশীল সমাজের ধান্দাবাজি, এই যে শত শত বিষয়কে সামনে নিয়ে আসা, কেন নিয়ে এসছে? সবাই রাজনৈতিক দলগুলোকে নাকে দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে। এটা খুব ভালো করে মানুষ বোঝে। আমার মনে হয় ছাত্ররা হয়তো বুঝতে পারছে না। ওরা বিদ্রোহী, ওরা বিপ্লবী, ওরা বিজয়ী। ওদের বিজয়কে ম্লান করে দেওয়ার জন্য এগুলো হচ্ছে। এই সুশীল সমাজের ধান্দাবাজির জন্য 53 বছরে আমরা সুশীল নামদারি, সংবিধান রচয়িতা, অমুক ভালো, তমুক ভালো, এটা ভালো শিক্ষক, ম্যাক্সিমাম ধান্দাবাজ, তাদের পেছনের স্টোরিতে যান। আহমদ সফার ওই কথাটা প্রযোজ্য। সেই কথাটা হচ্ছে যে এদের কথা শুনলে স্বাধীনতা আসতো না এবং কথা শুনলে স্বাধীনতা থাকবে না। শুনুন, প্রাধিকার হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্রে ফেরত যেতে হবে। এই 1 বছরের ম্যান্ডেট কে দিয়েছে? জনতার ম্যান্ডেট বলে পৃথিবীতে কোনো পলিটিক্যাল সায়েন্সে কোনো শব্দ নাই। এইসব অনেক হয়েছে, ছাত্রদের মাথা খাওয়া হয়েছে, জামাতকে কোলে নেওয়া হয়েছে, অথচ এই সুশীলদের অনেকে সারা জীবন বিলিয়ে দিয়েছে জামাতকে ধ্বংস করার জন্য। এইসব ধান্দা একে একে সবই প্রকাশিত হবে। হয়তো ভদ্রতার খাতিরে অনেকে আর কিছু বলছে না, কিন্তু এর মানে নয় যে এ কথা বলা হবে না। যতই ইস্যু ক্রিয়েট করা হোক, যত ধরনের মব, আমি মনে করি না যে এগুলো নিয়ে খুব বড় মাপে। কারণ একটা সমাজ যেখানে মানুষ চিন্তা করে, কথা বলে, সেখানে অনেক বিতর্ক হবে। বাট এই নয়েজটাকে যেসব উপদেষ্টা অথবা যারা জুলাইয়ের সেন্টিমেন্টের অ্যাগেনস্টে গিয়ে, জুলাইয়ের সেন্টিমেন্ট হচ্ছে সিস্টেমে ফেরত আসা। সেখানে যদি নিয়মিত নির্বাচন দিত, তাহলে জুলাই কখনো হতো না। সেখানে যদি খুন না করতো, কখনো জুলাই হতো না। এবং ভবিষ্যতে আমাদের এত চিন্তা করার দরকার নাই। আপনি তো সংস্কার শেষ করে বিদেশ, আমার মতো লন্ডনে আমেরিকায় চলে যাবেন। সংস্কারের কুফল অথবা আপনার সংস্কারের রূপ ধরে একবার আমরা 15 বছর দিল্লির কাছে বর্গাতে চলে গেলাম। আর এইবারের যে অসংখ্য সংস্কার নিয়ে বসেছেন, এটা আমাদেরকে কার পায়ের কাছে কত বছরের জন্য আটলান্টিকের ওই পাড়ের কাছে বর্গা দিয়ে দেয় কিনা, তা কিন্তু ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসতে পারে। আমার মনে হয় যেটা প্রাধিকার হচ্ছে গণতন্ত্র। নির্বাচন কার দরকারে যাবে? বিএনপি কোনো পার্টি কোনো দিন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করেছে বলে আমি শুনিনি। আওয়ামী লীগ নিজেকে নিষিদ্ধ করেছে নিজে। আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগকে নিয়ে এত চিন্তিত যে সুশীল সমাজ অথবা কোনো রাজনৈতিক দল, কী কারণে? আমার মনে হয় লাইনে আসা দরকার, খুব বেশি ব্যক্তি স্বার্থ এবং গোষ্ঠী স্বার্থে, এবং একটা নিউজ পেপার কেন্দ্রিক ভালো মানুষের খোঁজে, সাদা মানুষের খোঁজের গোষ্ঠী। এই গোষ্ঠীর কবল থেকে ডক্টর ইউনূসের সরকার যদি বেরোতে না পারে, তাহলে ডক্টর ইউনূস স্যার আপনি চালিয়ে যান। আপনি হাতির পিঠ থেকে কীভাবে নামবেন? খুবই সহজ এবং খুবই জটিল কথা হচ্ছে, রাষ্ট্র রাজনৈতিক মেশিনারি চালানো যায়, নামা যায় না। ব্যারিস্টার রবিন ফারহান, অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা নির্বাচন ইস্যুতে কথা বলছি, তো অংশগ্রহণ মূলক নির্বাচনের কথা বলা হচ্ছিল। এই যে আলোচনা এখন পর্যন্ত যা হলো, তাতে অংশগ্রহণমূলক নির্বাচনটা আসলে একটু বুঝতে চাই আপনার কাছে। এইটা আসলে আমাদেরও প্রশ্ন, বিকজ রাজনীতির মাঠে অনেক রকম কথা আছে। ডক্টর জাহিদ যেটা বললেন যে আওয়ামী লীগকে একটা মাফিয়া গোষ্ঠী হিসেবে ধরে সেটার কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আছে বলে কেউ কেউ স্বীকার করতে রাজি নন।
আবার আরেক দল বলছে যে আওয়ামী লীগ তো অ্যাটলিস্ট 30% ভোট তাদের আছে। এটা কেউ বলবেন 20%, ডক্টর জাহিদ বলছেন 20%, কেউ মনে করেন 30%, কেউ মনে করেন ইভেন মোর দ্যান দ্যাট। উই ডু নট নো, বিকজ আমাদের 15 বছর কোনো ইলেকশন হয় নাই, সো উই ডু নট নো দ্য এক্সাক্ট ডেটা। বাট 53 বছরের যেই ধারাবাহিক ভোটের হিসাব, সেটা ধরলে আমি 30 ধরলাম। তো তাহলে আপনি আসলে 6 কোটি 7 কোটি মানুষকে ভোটের মাঠের বাইরে রেখে আপনি যে নির্বাচনটি করবেন, সেটাকে অনেকেই অংশগ্রহণমূলক নাও বলতে পারে। এটা তো এই বিতর্ক থাকবেই, এটাকে অনেকে অংশগ্রহণমূলক বলবে না, এবং সমাজে এই নানান মত আসবে। বিএনপি কিন্তু শুরু থেকে একটা কথা বলেছে যে কাগজে কলমের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাতে বিএনপি বিশ্বাস করে না। মুসলিম লীগ মারা গেছে, মুসলিম লীগকে কি কাগজে কলমে নিষিদ্ধ করে মারতে হয়েছে? কিংবা ধরুন এখন জামাত মহাদাপটে রাজনীতি করছে, জামাতকে কি আমরা এই অভ্যুত্থানে 4 দিন আগে কাগজে কলমে নিষিদ্ধ হতে দেখি নাই? সুতরাং কাগজে কলমে নিষিদ্ধ করে যেমন কাউকে হত্যা করা যায় না, শেষ করা যায় না, তেমনি আবার কাগজে কলমে না লিখেও অনেকে তার নিজস্ব কর্মকাণ্ড দ্বারা নিষিদ্ধ হতে থাকে। যে কথাটি ভাই বলছিলেন আমি তার সঙ্গে পুরোপুরি একমত যে সিস্টেমের জায়গায় আনার জন্যই এই অভ্যুত্থান। কিন্তু কি দেখলাম আমরা, ফ্রাস্ট্রেশনের সবচেয়ে বড় জায়গাটা কোনটা? আমরা দেখলাম কোনো জায়গাতেই সিস্টেম কাজ করছে না। 10 মাসে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সিস্টেমের মধ্যে বাংলাদেশটাকে আনতে পারতেন, যেটাকে হাসিনা ডিরেইল করে দিয়ে গেছে, তাহলেই আমরা বলতে পারতাম সবচেয়ে বড় সংস্কার ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত দিয়েই হয়েছে। উনি দেশটাকে একটা সিস্টেমের মধ্যে আনতে পেরেছেন। উল্টো আমরা দেখলাম দেশটা একটা আদিম মানে গোষ্ঠী সমাজের মতো হয়ে গেল। ধরুন গতকালকে বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার নিয়ে ভয়াবহ আলোচনা হইল না? পরে সেটা মানে এটা কি অ্যাডহক বেসিসে আপনি দেশ চালান? মানে দেশটা কি অ্যাডহক বেসিসে চলছে? ফেসবুক দেখে চালায়, ফেসবুকে ফেসবুক দেখে চালায়। আচ্ছা, ফেসবুক টক শো এগুলো দেখে দেশ চলে, ফাইন। দেখুন সরকার রেসপন্স করছে, দেখুন এই যে অ্যাডহক বেসিসে দেশ চলে, এইটার মধ্যে আপনি লক্ষ্য করবেন যে অ্যাডহক ডিসিশনগুলা সেগুলো কিভাবে ইন্ডিকেট করে বাংলাদেশে একটা এক্সট্রিমিস্টদের ভয়াবহ উত্থান। দেখুন, আমি একটা পলিটিক্যাল পার্টি করি, এখানে অনেকেই আছেন ভিন্ন ভিন্ন পলিটিক্যাল পার্টির সমর্থক, কেউ কেউ আছেন কর্মী না হয়েও আরো অনেক বেশি সমর্থক, তারা হয়তো ওভাবে ভাববেন না। কিন্তু সাধারণ মানুষ বলে একটা বিষয় আছে, যারা হয়তো 91-তে বিএনপিকে ভোট দিছে, 96-তে গিয়ে আওয়ামী লীগকে ভোট দিছে, 2001-এ আবার গিয়ে বিএনপিকে ভোট দিছে, 8-এ গিয়ে আবার আওয়ামী লীগকে ভোট দিছে। তারাই কিন্তু রিয়েল ডিসিশন মেকার, তারাই কিন্তু সুইং ভোটাররাই ঠিক করে কি হতে যাচ্ছে বাংলাদেশে বা যে কোনো দেশে ইলেকশনে, তাদের একটা খুব বড় স্টেক আছে। এরা কিন্তু হিসাব করে যে আমরা তো 15 বছর এই কথাই শুনে আসছি যে আমি না থাকলে দক্ষিণপন্থীরা আসবে, আমি না থাকলে জামাতিরা আসবে। তো সেইটাকে স্টাবলিশ করার জন্য হাসিনা যে বলে গেছিল, ওইটারে সত্য প্রমাণের জন্যই কি 100টা মাজার ভাঙা হয়? ওইটারে সত্য প্রমাণের জন্যই কি নারীদের ফুটবল ম্যাচ প্রাথমিকভাবে বন্ধ করে পরে আবার ফেসবুক দেখা চালু করা হয়? ওইটাকে সত্য প্রমাণের জন্যই কি মডেলদের দোকান উদ্বোধনে বাধা সৃষ্টি করা হয়? ওইটাকে সত্য প্রমাণ করার জন্যই কি মঞ্চ নাটক বন্ধ করা হয়? ওইটা সত্য প্রমাণ করার জন্যই কি বাংলাদেশ ব্যাংক পিকে হালদারের পিছনে না দৌড়ায়া মেয়েদের কাপড়ের পিছনে দৌড়ায়? এই প্রশ্নগুলো আসবে না? এই প্রশ্নগুলো তো আসবে। সো আপনি আসলে আমি কি বলবো, মানে প্রত্যেকে এত বেশি তার গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থ, ভোটের স্বার্থে এত মশগুল, এবং পুরো জাতিতে যারা মানে সত্যিকার অর্থেই পলিটিক্সের সঙ্গে জড়িত, যারা পরিবর্তনটাকে আনতে পারেন, যারা বড় বড় স্টেক হোল্ডার, তারা এত বেশি নিজস্ব কায়েমি স্বার্থের মধ্যে ঘুরপাক খাচ্ছেন যে সত্যিকার অর্থে দেশটাকে সিস্টেমের মধ্যে আনা, পরিবর্তন যেটাকে বলে সেটার সূচনা করা, সেই সদিচ্ছাটা আমি কোথাও দেখতে পাচ্ছেন না। যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, একেবারে আপনার দলীয় বিষয়ই জানতে চাচ্ছি আপনার কাছে। আলোচনা হচ্ছিল এই যে 14 দলের বিষয়ে, আপনি এখন একেবারে মহাসচিব, মানে মূল দায়িত্বেই বলা যায়। আসলে নির্বাচন নিয়ে আপনাদের ভাবনাটা কি? প্রথম হচ্ছে নির্বাচনের কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই। যে দেশে মব থাকে সে দেশে নির্বাচন হয় না। মব নির্বাচন একসাথে যেতে পারে না। মব নিয়ন্ত্রণ করবেন, সরকার প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্রতন্ত্র পরিস্থিতি, তারপর নির্বাচনের ইস্যু আসবে। সরকার মব নিয়ন্ত্রণ না করে এটাও একটা কারণ ইলেকশন পিছিয়ে দেওয়ার। নাও জুলাই ব্যর্থ হবে না। এতগুলো ইয়াং ছেলে, এতগুলো মানুষের আবেগ ছিল, এবং জুলাইতে প্রচুর আওয়ামী লীগের লোকও ছিল, আমার চোখের সামনে ছিল, যেটা জাহিদ ভাই বললেন। জুলাই ব্যর্থ হবে না, জুলাই ব্যবসায়ীরা ব্যর্থ হবে।
জুলাইকে নিয়ে কিছু লোক ব্যবসা করছে, কিছু লোক টেক ওভার করছে, কিছু লোক জুলাইকে কেন্দ্র করে 90 স্বৈরাচার হয়ে গেছে ইতিমধ্যে, কথায় কাজে প্রচন্ডভাবে টেবিল চাপড়া। এক সময় মুক্তিযুদ্ধের চেতনা ছিল, এখন জুলাই স্প্লিট। একাত্তরের চেতনার ব্যবসা ফেল করবে, তারা ব্যর্থ হবে কোনো সন্দেহ, এবং তারা 71 চেতনার ব্যবসাকে এক্সিট করে ফেলতেছে অলরেডি অনেকেই, খুব দুঃখজনক। তো সেক্ষেত্রে সংস্কার তো যেটা আমাদের ভাই বললেন, লিটন ভাই বললেন, ফ্রি ফেয়ার ইনক্লুসিভ লেভেল প্লেইং ফিল্ডের ইলেকশনের থেকে বড় সংস্কার আর কিচ্ছু হতে পারে না। 90 সালে এরশাদ স্যার পদত্যাগ করলেন 6 ডিসেম্বর, শাহাবুদ্দিন সাহেবকে আনলেন। এর আগে কিন্তু উনি শাহাবুদ্দিন সাহেবকে ভাইস প্রেসিডেন্ট করেছিলেন, যে উনি পদত্যাগ করলে ভাইস প্রেসিডেন্ট অটোমেটিক্যালি টেক ওভার করবেন। শাহাবুদ্দিন সাহেবের একটাই শর্ত ছিল যে আমাকে আবার চিফ জাস্টিস ব্যাক করতে হবে, এবং ওনার জন্য একটা অ্যামেন্ডমেন্ট করা হয় সংবিধান। যাই হোক, 90 দিনের মধ্যে উনি সংস্কার করেননি। শাহাবুদ্দিন সাহেব সংস্কার করেছেন, ভোটও করেছেন, জাতীয় পার্টির সাথে অন্যায় করেছেন, জাতীয় পার্টি সবাইকে জেলে নিয়েছেন, লেভেল লিমিট ছিল না, কিন্তু ভোট করেছেন, সংস্কার করেছেন, সুন্দর সাংবিধানিক ধারাবাহিকতা উনি করেছেন। এবং 96-তে বা 2001-এ সংস্কার হয়েছে না, কেয়ারটেকার গভর্নমেন্ট এসেই আগের রিজিমের যত মাফিয়া, যত ব্যবসায়ী, যত চাঁদাবাজ, যত মানে সিন্ডিকেট গডফাদার সবাইকে অ্যারেস্ট করে ফেলতো। 14, 18 কিংবা 24 তখন কি লেভেল প্লেইং ছিল না? ছিল না, একদমই ছিল না, আমি অস্বীকার করবো না। 14, 18, 24-এ কোনো লেভেল প্লেইং ফিল্ড ছিল না। 3টি বিতর্কিত ইলেকশন, কোনো সন্দেহ নেই। অনেকে 15 বছর বলেন, আমি 2008-কে সেভাবে বিতর্কিত বলবো না গতানুগতিক ধারায়। এখন আওয়ামী লীগ চরমভাবে পরাজিত হয়েছে 5ই আগস্ট, এবং 5ই আগস্ট সকালেও কিন্তু অনেকে যুদ্ধ করতে রেডি ছিল আওয়ামী লীগের, যে নেত্রী পালাবে না, আওয়ামী লীগ পালিয়েছে, পট পরিবর্তন হয়েছে, এটা মেনে নিতে হবে, সবাইকে মেনে নিতে হবে, আওয়ামী লীগকে মেনে নিতে হবে। দেন আওয়ামী লীগ ইনভিজিবল, তাদের পার্টি অফিসে আগুন দেওয়া হচ্ছে, 32 নম্বর ভেঙে ফেলা হচ্ছে, পার্টি অফিসে যাতা হচ্ছে, কেউ নাই দেখাশোনা করার। আওয়ামী লীগ বিকামিং এ ইনভিজিবল হাফ ডেড এনিমেল। ইনভিজিবল হাফ ডেড একটা প্রাণীকে আপনি কেন নিষিদ্ধ করলেন? কি দরকার ছিল? কি অত্যাবশ্যকতা ছিল? আওয়ামী লীগকে এখনো ভোটে অনেকে ভয় পাচ্ছে, দ্যাট ইজ দ্য ইস্যু। এখন আওয়ামী লীগ ভোট করতে পারলো কি না পারলো সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। এই যে ফেসবুকের আলোচনা হচ্ছে না, এখানে তো ফেসবুকের আলোচনায় আমরা যদি বলি যে অনেকে তো বলছে যে আওয়ামী লীগের অনেকে জাতীয় পার্টি থেকে ইলেকশন করবে না, এটা তো সহজ ব্যাপার না। আওয়ামী লীগ, আমি আমার যে ক্ষেত্রে আওয়ামী লীগের ভোটে নিয়ে আসার আগ্রহের কারণটা এই কারণে, যদি আওয়ামী লীগ ভোটে বাদ দিয়ে দেওয়া হয়, তারা কিছুটা ভোট প্রতিহত চেষ্টা করবে নিজের মতো করে, এবং তখন বিএনপির যে ভোট আছে 40%, তার 20% লোক বলবে যে আমরা ভোট কেন্দ্রে যাবো না, কারণ আওয়ামী লীগ নেই, বিএনপি তো জিতেই যাবে। সেই ভোটটা আলটিমেটলি একটা লো কাস্টিং ভোট হবে। লো কাস্টিং ভোটের একটা সরকার শান্তিপূর্ণভাবে 5 বছর চালাতে পারবে, এটা হবে না, এটা হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, আওয়ামী লীগ পেরেছে, কত মানুষকে মেরে পারতে হয়েছে, তাহলে ওই সরকারকেও মানুষ মারতে হবে, ফরেন পলিসি ভাগ হয়ে যাবে, একগুলো দেশ এই সরকারকে স্বীকৃতি দেবে, আরেকগুলো দেশ দিবে না, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি ঘটবে, ইকোনমি ডিস্ট্রয় হয়ে যাবে। আমরা যদি মনে করি একটা ইনক্লুসিভ ইলেকশন দিলে দেশের 1 কোটি মানুষ একবেলা খেতে পারবে, ব্যক্তিগত রাগ দুঃখ খুব সাইডে রেখেও ওটাতেই যেতে হবে দেশের স্বার্থে। আমি শেষ করে দিচ্ছি, দুটো জিনিস নিয়ে আমি খুব কনসার্ন। একটা হচ্ছে ইউএন কেন বাংলাদেশে পার্মানেন্ট অফিস করছে হিউম্যান রাইটসের, এটা আমি কোনো যৌক্তিক কারণ পাই না। আরেকটা হচ্ছে আমি পত্রিকায় দেখলাম, ফেসবুকে দেখলাম, এটা ফেসবুকে দেখলাম যে নন ডিসক্লোজার একটি এগ্রিমেন্ট নাকি ইউএস এর সাথে বাংলাদেশের হয়েছে বা হতে যাচ্ছে, যেখানে বলা আছে সেই এগ্রিমেন্টের কাজ নিয়ে কোথাও কিছু বলা যাবে না। আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে অল ফরেন ট্রিটি পার্লামেন্টে লে ডাউন করে দেওয়া হবে, যদি রাষ্ট্রীয় স্বার্থ থাকে তাহলে কিন্তু সিক্রেট সেশন হবে, সেটার জন্য কিন্তু করতে হবে। লাস্ট কথা বলি, সরকারের ভেতর সরকার, মাননীয় চিফ অ্যাডভাইজার আমাদের খুবই শ্রদ্ধাভাজন ইউনূস স্যার, উনি হঠাৎ করে ত্রাণ চাইলেন, যারা অগ্নিদগ্ধ হয়ে এই মাইলস্টোনসকে মার, তাদের জন্য ত্রাণ তহবিল ত্রাণ দেন, আর কিছুদিন পরে আবার ত্রাণটা বাদ দিয়ে দিলেন, 3-4 ঘন্টা পরে ওই পোস্ট বাদ দিয়ে দিলেন। ওনার ফেসবুক অ্যাকাউন্ট কে চালায়? তারাই মনে হয় দেশ চালায়, এবং এভাবেই চালায়। তো এটা আসলে কোনো রাষ্ট্রের পর্যায়ে পড়ছে না, সরকারের পর্যায়ে পড়ছে না, কাঠামোর পর্যায়ে পড়ছে না। সরকারের ভিত্তিটা কি থাকবে? আমি শেষ করে দিচ্ছি 1 মিনিট। এক হচ্ছে এই সরকারের সাথে পুলিশ টোটাল সিনক্রোনাইজ হয়নি, প্রশাসন সিনক্রোনাইজ হয়নি, কোনো একটি বড় রাজনৈতিক দলও কিন্তু এই সরকারকে ফুল সাপোর্ট দিচ্ছে না। ছোট কিছু ইসলামিক দল কনস্ট্যান্ট সাপোর্ট দিয়ে দেশটা চালাচ্ছে, এবং দেশটা আলটা ইসলামিস্টরা কিছুদিনের জন্য নিয়ে নিতে পারে, এই ভয় আশঙ্কা জাগছে মাঝে মধ্যে। ধন্যবাদ। মানে পাটোয়ারি ভাই একটা জিনিস একটু অ্যাড্রেস করতে চাই, লো কাস্টিং ভোট হলেই সমস্যা হবে, নট নেসেসারিলি। শেখ হাসিনার সময় চুরির ভোট হতো, সেই সময় লো কাস্টিং ছিল এবং সেটা চুরির ভোট হতো, এবং সেটাকে কয়েক গুণ বাড়িয়ে দেখানো হতো। আমি বিশ্বাস করি বাংলাদেশে এই ঘটনা ঘটবে না, মানে 40% মানে 40%। 2014 সালের 5 জানুয়ারি যে নির্বাচন হয়েছিল 147টা সিটের, ওখানে নাকি 40% ভোট কাস্টেড হয়েছে।
মানে আমরা এগুলো দেখে এসেছি, তো ওগুলো বাংলাদেশে আর হবে না। যদি 30 হয় 30ই বলবে। সো জেনুইন 30 যদি হয় সেই সরকারও খুব দুর্বল হবে তা না, তবে আমি একমত যে এটা যত বেশি হয় তত ভালো। আর স্বতন্ত্ররা থাকবে, আমি তো দেখা গেছে, তো স্বতন্ত্ররা যদি থাকে আমার মনে হয় মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, এবং বেশ কিছু জায়গায় জামায়াতে ইসলামী থাকবে, জামায়াতে ইসলামের শক্তির জায়গা আছে বেশ কিছু জায়গায়। সো এত খারাপ ভোট হবে বলে আমি মনে করি না। 90 আর এই সময়ের সাথে তুলনা করছেন, এটা আমি বরং এরশাদের সময়টাকে, আমার কাছে এরশাদকে খুবই গণতান্ত্রিক মহান মানুষ মনে হয় ইদানিং, সত্যি ওনার চেয়ে মহান কোনো শাসক, মানে আমি যখন শেখ হাসিনার সাথে তুলনা করি, ধরুন এসকে সিনহা একটা রায় দিল, তার একটা অ্যামেন্ডমেন্ট বাতিল করেছে, ওই সময় তো 8th অ্যামেন্ডমেন্টের ওই যে বেঞ্চ নিয়ে যাওয়ার অংশটা বাতিল করলো না, খেয়াল করুন এরশাদ সাহেব কিছুই করেন, উনি মানে সাধারণভাবে মেনে, অথচ এটা একটা জনগণের পক্ষের একটা রায় ছিল, মানে অ্যামেন্ডমেন্ট ছিল। এটাতে যে আমরা এখন করছি, তো আমরা ঐক্যমত্য কমিশনে এগ্রি করেছি না, স্থায়ী বেঞ্চ, আমাদের কিন্তু কনস্টিটিউশনে অস্থায়ী বেঞ্চ নেওয়ার অপশন আছে, কিন্তু স্থায়ী বেঞ্চ, এরশাদ জেনুইন খুব ভালো কাজ করেছিলেন, উপজেলায় কোর্ট নিয়ে গিয়েছিলেন, সব আমরা এখন করছি। তো ওনার এটা বাতিল টাতিল করে দেওয়ার পরও উনি কিন্তু মেনে টেনে নিয়েছেন। মানে শেখ হাসিনার সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, এবং আমি সরাসরি বলতে চাই তার খুব গুরুত্বপূর্ণ সহযোগী জাতীয় পার্টি ছিল, এই দেশটাকে, আমাদের যথেষ্ট সুযোগ নাই, এইরকম ধ্বংসস্তূপে আর কোনোদিন পরিণত হয়নি। শাহাবুদ্দিন কেন পেরেছিলেন জানেন? এরশাদের সময় সব পুলিশ পালিয়ে গিয়েছিল, এরশাদ নিজে পালায় নাই, উনি জেলে গেছেন, জেলে থেকে 5টা সিটে জিতেছেন পুলিশ সহ। স্বাধীনতার সময় তো মানে আপনি 71 আমরা যখন স্বাধীন হলাম সব পুলিশ পালিয়ে গিয়েছিল, আমাদের সব পুলিশ পালিয়ে গেল কেন, কি করেছেন? সো এইরকম একটা দেশে এসে দেশ চালানো কিন্তু খুব সোজা না, প্রায় প্যারালাল টানছেন পাটোয়ারি ভাই হাসিনার সরকারের সাথে, এই সরকার একই রকম করছে বা কোনো গভর্নেন্স নাই। এই যে গভর্নেন্স নাই এবং এই যে প্রবলেম, এটা কিন্তু ওই কৃতকর্মের ফল। আমি সরকার ভালো চালাচ্ছে তা বলছি না, আমার ক্রিটিক আছে, সত্যিই আছে, কিন্তু আজকে আমরা এটা কেন পেরে উঠছি না? আমাদের পুলিশ কেন এখন একজন রিক্সা চালকের বকা খায়, মানে জেনুইন ক্ষেত্রেই, মানে উল্টা চালাচ্ছে কেন, এটা নিয়ে আমি নিজের চোখে দেখেছি, পুলিশ বকা দিচ্ছে, রিক্সা চালক বকা দিচ্ছে। এই তোমাকে কিন্তু ওই দিনই এটা করছিলাম, আমি কিন্তু আবার করব। তো এখন আপনি এতটা এই পরিস্থিতিতে গেলেন, কারণ আপনি দেশটাকে ওই জায়গায় নিয়ে গেছেন। পুলিশের কথা বলেন, বাইতুল মোকাররমের খতিব পালায় গেছে, এখন পুলিশের কথা শুনছে না কেন? কারণ আপনি পুলিশকে এইভাবে ব্যবহার করেছেন ক্ষমতায় থাকার জন্য। সুতরাং এই সরকারের কাজটা অনেক টাফ। সুতরাং এই সরকারের যা যা সমালোচনা আমরা করব, প্রত্যেকটার আগে একবার শেখ হাসিনার কথা বলতে হবে, হোয়াট শি ডিড। হ্যাঁ, আমি আবারও বলছি, এই সরকারের বহু জায়গায় আরো সফল হওয়ার উচিত ছিল, সুযোগ ছিল। এই সরকার যদি ভালো অ্যাডমিনিস্ট্রেটর হতো, এই সরকারের প্রধান, তাহলে এটা হতে পারত। সুতরাং আমি সোফার যা হচ্ছে এগুলো নিয়ে আমরা আমাদের কনসার্ন রেজ করবো, কিন্তু আমরা যদি এটাকে প্যারালাল না টানি, এটা খুব জরুরি। কারণ এইরকম অবস্থায় বাংলাদেশের ইতিহাসে এমনকি মুক্তিযুদ্ধের পরের সরকারটাকেও এই অবস্থায় দেশ চালাতে হয় নাই, আমি একদম শিওর। বাংলাদেশকে এরকম ধ্বংস কেউ করেনি। শামসুল আলম রিটন, একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে আপনাকে শেষ করব। গোপালগঞ্জ, মাইলস্টোন, সচিবালয় সব বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে হুজুগ এবং এর সমাধান। গণতান্ত্রিক সমাজে আমরা খুব কঠোর কিছু জিনিস চাচ্ছি। আসলে গণতান্ত্রিক সমাজটা একটু ছাড়া হয়, আর বেশি কঠিন যে সমাজ আমরা চাচ্ছি সেখানে সেটা আসলে নর্থ কোরিয়া, কিমের দেশ হয়, যেখানে সব কিছু নিয়ন্ত্রিত থাকে। আমার মনে হয় কিছু নয়েজ তো থাকবেই, সেটা যাতে কেওসে না যায়। আর ডক্টর ইউনূসের সরকার জনতার সরকার, একটা বিপ্লবোত্তর সরকার। এই সরকারের লেজিটিমেসি হচ্ছে মানুষের নতুন বাংলাদেশ পাওয়ার আস্থা, যে পুরনো বাংলাদেশ যেখানে ধ্বংসস্তূপ, যেখানে খুন খারাপি প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা, এগুলোর ন্যূনতম একটা পরিস্থিতি তৈরি করে গণতন্ত্রের অভিযাত্রায় দিয়ে দেওয়া। এবং গণতন্ত্রটা কি 5 বছরের জন্য না? আমরা খুব ভুল করছি। গণতন্ত্র কিন্তু 5 বছরের জন্য না, সর্বোচ্চ সেটি 5 মাসও হতে পারে, 15 মাসও হতে পারে। আমি দুঃখিত, হয়তো 15 দিন হয়তো না হতে পারে, কিন্তু এটুকু নিশ্চিতভাবে থাকা দরকার। এই 5ই আগস্টের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে জনগণের যে শক্তি, সেটা ফিরে পাওয়া। ফেসবুকে লেখার জন্য জেলে যেতে হবে না, হতে হয় নাই তো 1 বছরে। এই কথা আমরা কেন বলছি না? এই সরকারের, জনতার সরকারের অনেক সাফল্য আছে। এই সংস্কারের ব্যাপারে যে প্রয়োজনীয়তা, এই কোর্ট এভাবে চলবে না, পুলিশ এভাবে চলবে না, আর্মি এভাবে চলবে না। আমাদের দেশের, উনি তো শপথ নেওয়ার আগে বাংলাদেশের 100 বছরের পররাষ্ট্রনীতি দিয়েছেন ডক্টর ইউনূস, 100 বছরের। সেটি হচ্ছে আমাদের অসুবিধা হলে এই অঞ্চলের অনেকের অসুবিধা হবে। এর চেয়ে সহজ সরল পররাষ্ট্রনীতি আমার মনে হয় ওয়াশিংটনে আমরা পাই নাই। ভেরি ক্লিয়ার। শপথ দিয়ে উনি প্রথমে ইন্ডিয়াকে বলেছেন আমি আসতে চাই। ইন্ডিয়া এখন আমাদের কাছে ডিফল্টার ইন্টারন্যাশনাল এবং একটা
দাগী আসামিকে এবং সাজাপ্রাপ্ত এবং যার বিরুদ্ধে শত শত হত্যা মামলা, তাকে প্রশ্রয় দিয়ে এখন প্রতিদিনই সে চাচ্ছে তাকে ঠেলে দিতে অন্যদিকে। এটা নিয়ে তার টেনশন আছে, অনেক সমস্যা আছে, আমরা এগুলো হয়তো অনেকটা জানি না। আগামী দিনে অন্তত 10-15-20 বছর পুলিশ এবং আর্মির সঙ্গে যুদ্ধ হয় নাই, কিন্তু হওয়ার মতো পরিস্থিতি তো যাচ্ছিল। কোনো লেজিটিমেট দাবির বিপক্ষে, জনগণের দাবির বিপক্ষে পুলিশ গুলি করবে না, করতে পারবে না, আর্মি গুলি করবে না, করতে পারবে না। সুতরাং যেই সংসদ আমরা বানাবো সেই সংসদের চেয়ে অন্তত শতগুণ হবে মানিক মিয়া এভিনিউ রাজপথ। সুতরাং এই ভাবার কোনো কারণ নাই যে আমরা একেবারে বিচার আর যেটা কি বলে অ্যামেন্ডমেন্ট শেষ করে, সংস্কার শেষ করে আমরা 10 বছর পরে, না, এটা ভুল থিওরি। জনগণের ক্ষমতা জনতার সরকার জনগণের কাছে ফিরিয়ে দেবেন, এবং জনতার সরকার ব্যর্থ হলে জনতা আবার তাকে সরিয়ে দেবেন। সেটি বছরের মধ্যে, আগামী 5 বছরের মধ্যে 5 বারও সরাতে পারে। সুতরাং আমার মনে হয় জনগণের প্রতি আমাদের আস্থা রাখা দরকার। ভোটার টার্ন আউট যে কোনো অবস্থায় আমার ধারণা যে অন্তত 70-80% কম হবে না। আওয়ামী লীগের লোকেরা জুলাই মাসে যেভাবে অভ্যুত্থান অ্যাটেন্ড করেছে, কারণ এই ছেলেমেয়েরা তো ভোট দেখে নাই। ভোট যে একটা ক্ষমতা, সে কালি দিয়ে সে প্রধানমন্ত্রী নিয়োগ করছে। ছাত্রদের মতো না, শুধু ছাত্ররা না, ছাত্রদের কথা উনি সিম্বলিক বলেছেন হয়তো ডক্টর ইউনূস, কিন্তু এটা তো আম জনতা, 18 কোটি মানুষ তাকে নিয়োগ করছে, আপনাকে আপনার ভোটের মাধ্যমে আপনাকে প্রধানমন্ত্রী করছে। সো এই দায় জনতার, এবং এই যে ক্ষমতা জনগণের ক্ষমতায়ন ইমিডিয়েটলি, আদারওয়াইজ আমাদের জন্য অনেক বড় ক্ষতিকর ভবিষ্যৎ অপেক্ষা করছে। অসংখ্য ধন্যবাদ শামসুল আলম রিটন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, ডক্টর জাহিদুর রহমান এবং ব্যারিস্টার রুমিন ফারহান আপনাকেও। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ খুব প্রাণবন্ত আলোচনা শুনছিলেন। আমরাও চাই অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। জনগণের মানবাধিকার, আইনের শাসন, যে কথাগুলো আসলে আমরা বই পুস্তকে পড়ি, আলোচনায় করি, সেগুলি বাস্তবায়ন হোক, সেগুলি আমরা চাই, প্রত্যাশা করি। এই প্রত্যাশা রেখে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।